আসিতেছে 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 ইয়াসিন ভাইয়া প্রযোজিত, ইয়াসিন ভাইয়া চিত্রায়িত, ইয়াসিন ভাইয়া প্রযোজিত, ইয়াসিন ভাইয়া চিত্রায়িত ভেক্টর পর্ব 3। সো আজকের ভেক্টর পর্ব 3 ক্লাসটিতে সবাই দলে দলে যুক্ত হয়ে যাও, কারণ আজকের ক্লাসে খেলা হবে, আজকের ক্লাসে মজা হবে, আজকের ক্লাসে আমরা অনেক জোস জোস বস লেভেলের জিনিসপাতি শিখব। সো সবাই যুক্ত হও এবং গত ক্লাস সবাই করেছো কিনা কমেন্টে জানাও। ইয়াসিন ভাইয়া চিত্রায়িত আজকের ক্লাসটি কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। সবাই ক্লাসটি শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে জানাও যে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। বন্ধুদেরকে মেনশন করো, জানাও, সবাই জানাও, দলে দলে যোগদান করো আজকের এই মহাসমাবেশে। এটা কি আজকের মহাসমাবেশ? দলে দলে যোগদান করো আজকের এই ওকে, সো আমি চলে আসছি তোমাদের সামনে, তোমাদের ইয়াসিন ভাইয়া। আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, কেমন আছো সবাই? আন্ডা বাচ্চারা যতজন লাইভে আছো সবাই একটি একটি করে শেয়ার করে দাও, নইলে একদম শুট করে গুল্লি করে মাথার খুল্লি উড়িয়ে দিব। অনলাইনটা যদি এমন হইতো যে শেয়ার না করলে মারবো এখানে লাস্ট পর্বে এইচএসসি পরীক্ষার হলে। ওকে, লাস্ট পড়বে না, তোমরা এইচএসসি পরীক্ষা হলে কোপায় দিবা, কোনো সমস্যা নাই। চলে আসলাম। তো তোমরা এইচএসসি 27 এবং 26-এর যারা আছো তারা তাদের বন্ধুদেরকে মেনশন করে জানাও, নইলে এই খেলনা পিস্তল দিয়ে মাথার খুলি উড়ায় দিব। এই দেখো এইভাবে একটা ছবি তুলো তো, দেই কেমন দেখা যায়। গ্যাংস্টার আসতেছে, দাঁড়াও, গ্যাংস্টার লুক নেই, দেখি তো গ্যাংস্টার লুক আসতেছে কিনা। ক্লাস করবি কিনা বল, না করলে গুল্লি। ওকে, অনেক মজা হয়েছে, অনেক ফান হয়েছে, আমাকে একদম পিওর গ্যাংস্টার লাগতেছে। তো সবাই তো ক্লাসে যুক্ত হও। তোমাদেরকে ক্লাসে যুক্ত করানোর জন্য কি কি না সাজতে হয়, গ্যাংস্টার সাজতে হয়, ভূত সাজতে হয়। ক্লাসে যুক্ত হয়ে যাও। আমরা গত ক্লাসটা করেছেন আপনারা, গত ক্লাসে আমরা ভেক্টরের সংজ্ঞাগুলো পড়েছিলাম, আজকে একটু একটু ম্যাথ করব, ঠিক আছে? সো চলেন শুরু করি আস্তে আস্তে। রেডি স্টেডি গো। আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভেক্টর পর্ব 3-এ। গত ক্লাসে আমরা ভেক্টর পর্ব 2-এ ভেক্টরের যাবতীয় সংজ্ঞাগুলো পড়েছিলাম এবং এই সংজ্ঞাগুলো থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসবে, অনুধাবনমূলক প্রশ্ন আসবে, এমসিকিউ প্রশ্ন আসবে, অবশ্যই আসবে। আশা করি তোমরা স্লাইডগুলো দেখেছো, না দেখলেও সমস্যা নাই, দেখে নিবা। ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাস ফিজিক্স ভাইয়া চ্যানেলে প্লেলিস্ট আকারে সাজানো আছে, তোমরা এটা দেখতে পারো। এবং তোমাদের যদি দেখে মনে হয় আমার ক্লাস তোমরা বুঝতে পারছো, তাহলে অবশ্যই এবং অবশ্যই আমার ফিজিক্স সাইকেল 1-এ এনরোল করবা। সাইকেল 1-এ এইগুলো কিন্তু সাইকেল 1-এরই ক্লাস। আমরা সাইকেল 1-এ ভেক্টর তো ফ্রিতে পড়াচ্ছি, এই ভেক্টর সহ বাকি যে আরো 4টা অধ্যায় আছে এগুলো সবই আমার সাইকেল 1-এ ক্লাস চলছে। তোমরা জানো কি না জানি না, আমাদের সাইকেল 1-এ যারা ভর্তি আছে এই ক্লাসগুলোর উপর তাদের কিন্তু এক্সাম হয়। সো এক্সামগুলো দিতে পারবে এখন যুক্ত হলে। আর এই প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস আমার সাথে তোমার হবে সাইকেল 1-এ। ঝটপট যুক্ত হতে পারো, লিংক কিন্তু কমেন্টে দেওয়া আছে, কিংবা বন্দিবাসালা.education ওয়েবসাইট থেকে এনরোল করতে পারো। আর যারা ইন ফিউচার এই ক্লাসগুলো দেখবা, ইন ফিউচার মানে এইচএসসি 28, 29, 30 এই ক্লাসগুলো দেখবা, তারাও উপকৃত হবে এবং তারাও তাদের চলমান সাইকেলে এনরোল করবা বা কোর্সে এনরোল করবা। ওকে, স্যার কথা না বাড়াই শুরু করি আজকের ক্লাস। আজকে হচ্ছে ভেক্টর পর্ব 3। মনোযোগ সহকারে দেখলে সবগুলো টপিক তুমি বুঝতে পারবা। এত মজার, এত টেস্টি ফিজিক্স। দেখো, গত ক্লাসে আমরা সমপ্রারম্ভিক ভেক্টর পড়েছিলাম, যে ভেক্টরের প্রারম্ভিক বিন্দু যদি একই হয়, দুই বা ততোধিক ভেক্টরের
প্রারম্ভিক বিন্দু মানে সূচনা বিন্দু যদি একই হয় তাদেরকে আমরা বলি সমপ্রারম্ভিক ভেক্টর। এরপরে ভাইয়া আমাদের লাস্ট আমরা এই কোয়েশ্চেনটা দিয়ে শেষ করেছিলাম। কোয়েশ্চেনটা একটু বুঝি। এই কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এটা আমি এইচডব্লিউ দিছিলাম, দেখো মিলাও দেখি কাটটা আমার সাথে মিলে। পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে। ধরো এটা হচ্ছে সেই পি বিন্দু, ধরো এটা সেই পি বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3,4,5। এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। ওকে বাচ্চারা, আরেকটা এ বিন্দুর স্থানাঙ্ক কিউ। ধরো এটা হচ্ছে কিউ, ধরো এটা হচ্ছে কিউ বিন্দু এবং তার মান এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 - 2,4। দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিছে। বলছে স্থানাঙ্কের সাহায্যে পি কিউ ভেক্টরকে প্রকাশ করো। ভাইয়া পি কিউ ভেক্টর মানে হচ্ছে পি থেকে কিউ এর দিকে যেই ভেক্টরটা, পি থেকে কিউ পর্যন্ত অঙ্কিত ভেক্টরটাই হচ্ছে এইখানে পি কিউ ভেক্টর। সো রেডি, এই যে তাহলে পি থেকে কিউ এই যে ভেক্টরটা, এটা হচ্ছে আমাদের পি কিউ ভেক্টর। এই ভেক্টরটা বের করতে হবে। এই ভেক্টরটা আমরা কিভাবে বের করব? সবাই খেয়াল করো, এই পয়েন্টটা হচ্ছে মূল বিন্দু, তাই না? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, এটা আমরা সবাই জানি। এই মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 0, 0, 0, 0, 0। তো আমরা গত ক্লাসে বলেছিলাম প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান আমরা যেই ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি তাকে বলি ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর। তার মানে দেখো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর যে অবস্থান সেটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এটার নাম দিলাম আমি, এই পয়েন্টের নাম দিলাম ও। তাহলে ও পি হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক একইভাবে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে কিউ বিন্দুর স্থানাঙ্ক অবস্থান যেই ভেক্টরের মাধ্যমে প্রকাশ করছি এটা হচ্ছে ও কিউ ভেক্টর। এই দুইটা হচ্ছে অবস্থান ভেক্টর। আমরা আগে অবস্থান ভেক্টরগুলো লিখি। ফার্স্ট অফ অল ও পি ভেক্টরটা কত হবে বলো? ও পি ভেক্টর মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর। আমরা জানি এটার অবস্থান ভেক্টর হবে -3 কোন অক্ষে? এক্স অক্ষে। তাহলে -3 i ক্যাপ। ভেক্টর সাইন দিছো মানে এখানে দিক সহ লিখতে হবে। তাহলে -3 মান দিক হচ্ছে i ক্যাপ। এরপরে কি প্লাসের 4 কোন অক্ষে? ওয়াই অক্ষে। তাহলে এটা জে ক্যাপ। এরপরে কি প্লাসের 5 কোন অক্ষে? জেড অক্ষে। তাহলে এটা হচ্ছে কে ক্যাপ। এটা হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরের আরেক নাম কিন্তু ব্যাসার্ধ ভেক্টর, এমসিকিউতে আসবে। এটা হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর, খুবই সোজা। এক্স অক্ষ মান এক্স এ যে স্থানাঙ্ক এটা হচ্ছে i ক্যাপ, ওয়াই অক্ষে স্থানাঙ্ক জে ক্যাপ, জেড অক্ষে স্থানাঙ্ক কে ক্যাপ। -3 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ। আমরা জানি i ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এরা হচ্ছে আয়ত একক ভেক্টর, গত ক্লাসে আমরা পড়িয়েছি। তাহলে হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক একইভাবে আমরা যদি কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করি মানে ও থেকে কিউ ভেক্টর, সেটা কত হবে? 3i ক্যাপ -2 j ক্যাপ প্লাসের 4 k ক্যাপ, তাই না? চশমা পরে করি, কি হবে? 3i ক্যাপ -2 j ক্যাপ প্লাসের 4 k ক্যাপ। একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু একটা ভেক্টর। এখানে তার মানে মান এবং দিক দুইটাই আছে। যেগুলো হচ্ছে মান আর এই যে i ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো ভাই ডিরেকশন নির্দেশ করে। তাহলে আমি পি এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে গেছি। আমাদের লাগবে কিন্তু পি কিউ ভেক্টরটা, এই যে এটা পি কিউ ভেক্টর। গত ক্লাসে বলেছিলাম অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলা হয় সরণ ভেক্টর। এখানে দেখছো পি থেকে কিউতে যাচ্ছি, তাহলে পি কিউ হচ্ছে একটা সরণ ভেক্টর, সেটাই আমরা বের করব। এখানে বের করতে হবে পি কিউ ভেক্টর। এখানে শেষে কোথায় যাচ্ছ? কিউতে যাচ্ছ। দেখো পি থেকে কোথায় যাচ্ছ? কিউতে। তাহলে কিউ এর অবস্থান ভেক্টর থেকে পি এর অবস্থান ভেক্টরটা বাদ দিবা। তার মানে কিউ এর অবস্থান ভেক্টর হচ্ছে ও কিউ ভেক্টর, এটা থেকে বাদ দিতে হবে পি এর অবস্থান ভেক্টর ওপি ভেক্টর। তার মানে এই ও কিউ ভেক্টর থেকে ওপি ভেক্টর বিয়োগ করব। বিয়োগ করাটা খুব সহজ, দেখো এর মুখে মুখে বিয়োগ করা যায়। 3i ক্যাপ থেকে -3 বিয়োগ করবা,
তার মানে 3 মাইনাস মাইনাসের 3, তাই না? 3 মাইনাস মাইনাসের 3 মানে কত হয় ভাইয়ারা? দেখো 3 থেকে -3 বাদ দিলে 3 মাইনাস -3 মানে +3, তাহলে এটা হয়ে যাবে 6i ক্যাপ। এরপরে -2 থেকে 4 বাদ দিব, তাহলে -2 -4, -2 -4 মানে -6 j ক্যাপ। এরপরে প্লাসের 4 থেকে 5 বিয়োগ করব, 4 -5 তাহলে -1, 1 লেখার প্রয়োজন নাই, অনলি কে ক্যাপ। এটাই হচ্ছে আমাদের ও কিউ ভেক্টরটা, সরি এটাই হচ্ছে আমাদের পি কিউ ভেক্টরটা, পি কিউ ভেক্টর। সো পি কিউ ভেক্টরটা হয়ে গেল। এই হচ্ছে পি কিউ ভেক্টর। ভেক্টর মানে কি? বারবার বলি আমি, ভেক্টর মানে কিন্তু মান ও দিক। এটা হচ্ছে পি কিউ ভেক্টর। তার মানে এটা দ্বারা আমরা বুঝতেছি এক্স অক্ষে আই ক্যাপ মানে এক্স অক্ষে 6 ঘর যাব, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে 6 ঘর যাব, ওয়াই অক্ষের জেড অক্ষের নেগেটিভ দিকে 1 ঘর যাব। এটাই হলো পি কিউ ভেক্টর, মানে মান ও দিক। পি কিউ ভেক্টর প্রকাশ করা আমাদের ডান, এটা হচ্ছে একটা অ্যান্সার। আমাদের অঙ্ক কিন্তু পুরোপুরি হয় নাই ভাই, অঙ্ক এখনো পুরোপুরি হয় নাই। কেন হয় নাই? কারণ আমার কাছে পি কিউ ভেক্টরের মান চেয়েছে। এটা পি কিউ ভেক্টর মানে কি, মান ও দিক দুইটাই আছে। যদি শুধু মান বলে, যদি শুধু মান বলে, পিথাগোরাসের উপপাদ্য পড়ছিলা 9-10-এ, √(x² + y²। যদি শুধু মান বলে, আমরা ভেক্টরের মান বের করার প্রমাণটা শিখবো, সামনে শিখবো। আপাতত ঠাড়া মুখস্থ, আপাতত ঠাড়া মুখস্থ, টিএম ঠাড়া মুখস্থ। যদি শুধু মান বলে, একটা ভেক্টরের মান মানে মডুলাস দিয়ে প্রকাশ করা হয়, এই যে এটা দ্বারা বোঝায় পি কিউ ভেক্টরের মান। ভেক্টরের মডুলাস দিলে, এই যে সাপোজ এ ভেক্টর, এ ভেক্টর মানে মান এবং দিক, এটার খালি মডুলাস দিলে বোঝাচ্ছে খালি মান। মডুলাস দিলে কি বোঝাবে? মান। অথবা মডুলাস ছাড়া যদি খালি পি কিউ লিখো, এটাও মান বোঝায়। কোন ভেক্টরের মান হচ্ছে √(স্কয়ার), সোজা কথা, √(স্কয়ার), যা আছে তা স্কয়ার। যে পি কিউ ভেক্টর এটা কত? 6, তাহলে 6² প্লাস এটা কত? -6, -6² প্লাস এটা সহ কত? কে ক্যাপের সহ হচ্ছে -1, তাহলে -1²। এই হচ্ছে মান। মানে কোন ভেক্টরের মান কি? আবারও শুনো, যা আছে যে আই ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ, কে ক্যাপের সহগ যা আছে স্কয়ার করে যোগ করে দিবা। এটি হচ্ছে কোন ভেক্টরের মান বা ভ্যালু। এটা কিভাবে আসছে আমরা শিখবো, নো প্রবলেম। আপাতত ঠাড়া মুখস্থ লিখে দিছি, টিএম ঠাড়া মুখস্থ। কোন ভেক্টরের মান মানে √(x² + y² + z²। x এর স্থানাঙ্ক, y এর স্থানাঙ্ক, z এর স্থানাঙ্ক স্কয়ার, শেষ মান। যেমন তোমাকে যদি আমি এইখানটায় বুঝাই যে দেখো একটা ভেক্টর এ ভেক্টর, এটা মনে করো ax i ক্যাপ মানে x অক্ষে ax পরিমাণ, y অক্ষে ay পরিমাণ, j ক্যাপ az k ক্যাপ। এটা মনে করো একটা ভেক্টর, এটা তো একটা ভেক্টর। i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ আছে মানে কি, মান এবং দিক দুইটাই আছে। এখান থেকে যদি শুধুমাত্র মানটাকে এক্সট্রাক্ট করে বের করতে চাই, এটার মান হবে যে মডুলাস অফ এ ভেক্টর, এটা দ্বারা বোঝায় অনলি মান, অথবা শুধু এ, এটা বোঝায় মান। মান হবে √(a i ক্যাপের সহগ এর স্কয়ার, জে ক্যাপের সহগ, কে ক্যাপের সহগের স্কয়ার। এখানে মাইনাস থাকলে মাইনাস সহ স্কয়ার করো, প্লাসই আসবে। মানে মান মাইনাস সহ স্কয়ার করছি তো প্লাসই আসতেছে, এটা মাইনাস নাই, হচ্ছে মান। তাহলে ভাই এই ভেক্টরের মানটাও তো আমরা সিমিলারলি এইভাবে বের করলাম, √(6² - 6² প্লাস মাইনাসের 1², শেষ। তাহলে মান কত হয় বলো তো দেখি? 36, 36, 72, 72 আর 1 73। তাহলে মান হচ্ছে 73। যেহেতু কোনো একক দেয় না তাই একক লিখে দিব, সেটা হচ্ছে আরেকটা অ্যান্সার। আমরা সরণ ভেক্টর এবং সরণ ভেক্টরের মান বের করতে পারবো তো সবাই? একটু কমেন্টে জানাও যে ক্লিয়ার। সোজা জিনিস, স্থানাঙ্ক দিয়ে সরণ ভেক্টর বের করলাম, এটা সরণ ভেক্টর, সরি অবস্থান ভেক্টর বের করলাম। অবস্থান ভেক্টরের পরিবর্তন মানে বিয়োগ করলে, এই যে এখন প্রশ্ন হচ্ছে কোনটা থেকে কোনটা বিয়োগ করব। দেখো পি থেকে কিউতে যাচ্ছ, তাহলে কিউ এর অবস্থান ভেক্টর থেকে পি এর অবস্থান বিয়োগ করবা, শেষ। বুঝছি সবাই? ওকে, এটা বুঝলে পরের অঙ্কে যাই আমরা, চলো। এটা বুঝলে চলো পরের অঙ্কে যাওয়া যাক।
আর যারা ভেক্টরের একটা সলিড প্রিপারেশন শুরু করতে চাও ভাইয়ের সাথে যুক্ত হতে পারো। ওকে, আচ্ছা, তো ওকে রেডি, পরেরটায় যাই, বুঝছে পোলাপাইন। এবার দেখো সেম টু সেম অঙ্ক, সেম টু সেম অঙ্ক। R1, R1 মানে ও এ, R1 ভেক্টর মানে কি, ও এ একটা ভেক্টর, যে ভেক্টরটা দেয়া আছে দেখো সবাই, R1 ভেক্টরটা দেওয়া আছে এইটা, মানে 10i ক্যাপ মাইনাস 12j ক্যাপ প্লাস 16k ক্যাপ। আর R2 ভেক্টর, এটা ভেক্টর হবে, এখানে একক ভেক্টরের সাইন দিছে বাট এটা ভেক্টর হবে। R2 ভেক্টর হচ্ছে, সবাই প্রশ্ন উঠাও, R2 ভেক্টর হচ্ছে ওবি, সেটা হচ্ছে এইটা 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 12k ক্যাপ হলে, দেখো এখানে বলছে R1 ভেক্টর প্লাস R2 ভেক্টর মডিউলাস, অর্থাৎ R1 ভেক্টর প্লাস R2 ভেক্টরের মান, মডুলাস মানে কি ভাইয়া, মান মানে ভ্যালু বের করতে হবে। কি বের করতে হবে, ভ্যালু বের করতে হবে, মান বের করতে হবে। চলো প্রশ্নটা তুলে ফেলো তোমরা, তোলার পর আমি করাচ্ছি। এরপর আবার বলছে এবি ভেক্টরের মান বের করো, দুইটা মানে 1 নম্বর 2 নম্বর দুইটা প্রশ্ন আছে, এই দুইটার মান বের করতে বলছে, আমরা দুইটা ভাগ করে নিই। ওকে, চলো অঙ্কটা শুরু করি নাকি, রেডি। ফার্স্ট অফ অল R1 ভেক্টর প্লাস R2 ভেক্টর বের করব, এরপরের মান বের করব। কি বললাম, ফার্স্ট অফ অল আমরা R1 প্লাস R2 ভেক্টর বের করব, এরপরের মান বের করব। তাহলে লিখি এখানে, এখানে R1 ভেক্টর প্লাস R2 ভেক্টর এই মানটা বের করব। দেখো তো R1 ভেক্টরটা কত, লিখি 10i ক্যাপ মাইনাস 12j ক্যাপ প্লাস 16k ক্যাপ, এটা হচ্ছে R1 ভেক্টর। এর সাথে যোগ হবে R2 ভেক্টর, R2 ভেক্টর কত 4i ক্যাপ, যোগ হলে তো চিহ্ন যা থাকবে তাই, তাই না, প্লাস 5j ক্যাপ মাইনাস 12k ক্যাপ। বা তুমি যদি চিন্তা করো এই যে এইভাবে, এই যে এতটুকু ব্র্যাকেট ব্র্যাকেটে যোগ করে দিলা। এবার বাংলা যোগ, বাংলা যোগ মানে আই ক্যাপের সাথে আই ক্যাপ যোগ হয়, তাহলে 10 আর 4 14, এই যে 14 আই ক্যাপ, মাইনাসের 12 সাথে প্লাসের 5 যোগ করলে কত হয়, মাইনাস 12 প্লাস 5 মানে মাইনাসের 7 জে ক্যাপ, প্লাসের 16 সাথে মাইনাসের 12 যোগ করবা, তাহলে থাকবে প্লাসের 4k ক্যাপ। তাহলে এটা একটা ভেক্টর, এটা কোন ভেক্টর, এটা হচ্ছে R1 প্লাস R2 ভেক্টর, এটা হচ্ছে R1 ভেক্টর প্লাস R2 ভেক্টর, এটা কিন্তু একটা ভেক্টর। এই ভেক্টরের ভেতরে মানও আছে দিকও আছে, কিন্তু আমাকে মডুলাস অফ R1 R2 বের করতে বলছে, মানে মান বের করতে বলছে। তো সুতরাং মান বের করে দাও। সুতরাং এই যে মডুলাস, মডুলাস মানে এই যে R1 প্লাস R2 যে নতুন ভেক্টরটা পাইলা, এই যে এই ভেক্টরটা পাইলা, এটার মান বের করবা। এটার মান কত হবে বলো তো, রুট ওভার অফ স্কোয়ার, রুট ওভার অফ 14 স্কোয়ার প্লাস মাইনাসের 7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ক্যালকুলেট করে বলো কত হয় বাচ্চারা, এটা হচ্ছে মান, এই মানটাই বের করতে বলছে। আবারও বুঝো, এটা একটা ভেক্টর, ভেক্টর থেকে মান বের করতে বলেছে। মডুলাস মানে কি ভাই, মান। সো মানটা কত হয়, এখানে মানটা কত হচ্ছে আমি ক্যালকুলেট করি, রুট ওভার অফ 14 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত, সবাই কমেন্টে বলো কত হয়, অ্যান্সার দাও। এই যে কাঠ গোলাপ, তার খুব সুন্দর নাম, তার আইডি উত্তর দিয়েছে 16.16, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 16.16 একক। এই হচ্ছে এই ভেক্টরটার, মানে এই দুইটার ভেক্টরের সমষ্টির কারণে যে নতুন ভেক্টরটা পেয়েছি, সেই নতুন ভেক্টরটার মান। ঠিক আছে, ওকে ডান, গুড। যে যেমনি দিছো এইটা অ্যান্সার আসলেই হলো। এরপর 2 নাম্বারটা বলছে
এবি ভেক্টরের মান বের করো। এই যে মডুলাস অফ এবি, এটা মানেই এবি ভেক্টরের মান। তো ভাইয়া এবি ভেক্টর কেমনে পাবো? ও এ ভেক্টর মানে হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, ওবি ভেক্টর মানে হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এবি ভেক্টর মানে কি দেখো, এবি ভেক্টর আগে বের করব। এবি ভেক্টর মানে কি এ থেকে বি তে গেছে, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস করতে হবে। তার মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস করতে হবে। মাইনাস করো। বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে কি 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 12k ক্যাপ। এখান থেকে মাইনাস করব এ বিন্দুর অবস্থান ভেক্টর মানে মাইনাস 10i ক্যাপ মাইনাস 12j ক্যাপ প্লাস 16k ক্যাপ। ব্র্যাকেটের ভিতরে তো তাই চিহ্ন চেঞ্জ করিনি। এবার বিয়োগ করো, বাংলা বিয়োগ। এই যে দেখো 4 থেকে মাইনাস 10, এই যে 10 এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4 মাইনাস 10 মানে মাইনাস 6i ক্যাপ। 5 মাইনাসে মাইনাসে প্লাস, এই যে এটা 12 না, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5 প্লাস 12 হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 17j ক্যাপ। তারপরে মাইনাস 12 প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 16, তাহলে মাইনাস 12 মাইনাস 16 তার মানে মাইনাস 28k ক্যাপ। এটাই হচ্ছে আমাদের এবি ভেক্টর। মানে এটা তো আমার এবি ভেক্টর বের করতে বলেনি, বলেছে এবি ভেক্টরের মান বের করো। সুতরাং এবি ভেক্টরের মান, এই যে মডুলাস অফ এবি ভেক্টর, এটার মান হবে রুট ওভার অফ মাইনাস 6 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার মাইনাস 28 স্কোয়ার। প্লাস মাইনাসে ভুল গেলে দেখো, হ্যাঁ এই হচ্ছে এত অ্যান্সার। শেষ। আমরা কি পারবো ভেক্টরের মান বের করতে পারবো সবাই? ডান। এগুলো ভাই ছোট ছোট অঙ্ক, তাহলে খুবই সোজা, মান বের করা খুবই সোজা। ওকে সবাই ক্লিয়ার আমরা? ওকে গুড। যারা যারা উত্তর দিয়েছো ভেরি গুড। আমরা পরের অঙ্কে যাব। ক্লিয়ার বলো, অল ক্লিয়ার শ্যাম্পু বলো, অল ক্লিয়ার শ্যাম্পু। পরের অঙ্কে যাই চলো। আশা করি যোগ বিয়োগ মিলছে। আমার কিন্তু যোগ বিয়োগে অনেক ভুল হয়, তো তোমরা কেয়ারফুল থেকো। যোগ বিয়োগ করতে গেলে ভুল করে ফেলি আসলে, এইটা ইগনোর যোগ্য ভুল আশা করা যায়। পরের কোশ্চেনে যাই। ওকে সো বাচ্চারা যারা আমার সাইকেলে ভর্তি হও নাই, সাইকেল 1-এ এনরোল করে ফেলো। ইনশাল্লাহ তোমাদেরকে আমরা একটা ভালো কন্টেন্ট উপহার দিতে পারবো। আমরা এখন যেখানে আছিলাম যে আমরা ভেক্টরের সংজ্ঞাগুলো পড়ছিলাম, সেই সংজ্ঞাগুলো যেগুলো কনফিউজিং সেগুলো আমি একটা স্লাইডে দেখাচ্ছি। দেখো ভাইয়া, সমজাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় তাদেরকে কি বলে? সদৃশ ভেক্টর বলে। গত ক্লাসে পড়াইছি, খাতা উল্টাও। সমজাতীয় ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হলে, মান সমান নাও হইতে পারে আবার মান সমানও হইতে পারে, তাদেরকে আমরা বলবো কি? সদৃশ ভেক্টর। একই দিকে ক্রিয়াশীল হলে। যদি সমজাতীয় ভেক্টর বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, মান সমান হতেও পারে নাও হতে পারে, তাদেরকে বলবো আমরা বিসদৃশ ভেক্টর। গত ক্লাসে পড়াইছি। এরপর সমজাতীয় ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত, তাদেরকে আমরা বলবো বিপরীত ভেক্টর। আর সমজাতীয় ভেক্টরের মান গুণাত্মক বিপরীত, মানে একটা 5 আর একটা 1/5 হলে অবশ্যই দিক একই থাকতে হবে, তাদেরকে বলবো আমরা বিপ্রতীপ ভেক্টর। তাই না? মনে আছে কি? এই স্লাইডটা একটু দিলাম কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে। মানে সদৃশ, বিসদৃশ, বিপ্রতীপ, বিপরীত, এরা কিন্তু সবই সমজাতীয় ভেক্টর হইতে হবে। একই দিকে ক্রিয়াশীল হলে সদৃশ, বিপরীত দিকে ক্রিয়াশীল হলে বিসদৃশ, বিপরীত দিকে ক্রিয়াশীল কিন্তু মান সমান হলে বিপরীত ভেক্টর, আর মান যদি গুণাত্মক বিপরীত হয় এবং দিক একই হয় তাদেরকে বলি আমরা বিপ্রতীপ ভেক্টর। গত ক্লাসে বলছিলাম একটা ভেক্টর a সমান 5i ক্যাপ, তাহলে তার বিপ্রতীপ ভেক্টর হবে b সমান 1/5i ক্যাপ। দিক কিন্তু একই থাকতেছে, খালি মান হয়ে যাচ্ছে গুণাত্মক বিপরীত। ওকে সো আশা করি তোমাদের এগুলো মনে আছে। এই স্লাইডটা ক্লাস শেষে তোমরা পেয়ে যাবা। আমার যে ইউটিউব চ্যানেলে ক্লাসটা আপলোড দেওয়া থাকে তার প্রথম কমেন্টে স্লাইডটা আমি দিয়ে দিই। স্লাইডটা ভালো মতো পড়বা। পরের কোশ্চেনে যাই। রেডি? এবার আমরা চলো খেলি, গত ক্লাসের খেলা খেলি। মানে গত 2 ক্লাসে আমরা যা যা পড়েছি, আজকে যেহেতু 3 নাম্বার ক্লাস, গত 2 ক্লাসে যা যা পড়েছি তার রিলেটেড যত প্রশ্ন বোর্ডে আসছে, অ্যাডমিশনে আসছে, সব প্রশ্ন আমরা এখন সলভ করব। এটাই হচ্ছে আমার ক্লাসের স্টাইল। আমরা যা পড়বো তার উপর কোশ্চেন, সমস্ত টাইপের কোশ্চেন সলভ করে ফেলবো। রেডি? আর ইউ রেডি? চলো দেখি কে কার আগে উত্তর দিতে পারে। প্রথম প্রশ্ন, কোন দুইটা ভেক্টর রাশি? বলো 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 বলো। যারা ইউটিউবে দেখতেছো লাইভ তারাও বলো যে কোন দুইটা ভেক্টর রাশি, কোন দুটি এখানে ভেক্টর রাশি।
এখনো একটাও অ্যান্সার আসেনি। এইখানে কোন দুইটা ভেক্টর রাশি দেখি তো। ওকে, সো এইখানে কোন দুইটা ভেক্টর রাশি বলো তো? গতি শক্তি কৃতকাজ এগুলো স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি, তার মানে এই দুইটা একটা স্কেলার একটা ভেক্টর, সো এটা অ্যান্সার না। এরপরে দেখো বিভব কি রাশি? স্কেলার রাশি। বিভব শক্তি স্কেলার রাশি। ত্বরণ ভেক্টর রাশি, সো এটাও কি ভাইয়া ভেক্টর রাশি না। কেন্দ্রমুখী ত্বরণ ভেক্টর রাশি, তাপমাত্রা স্কেলার, এটাও দুইজন ভেক্টর না। তাহলে দুজন ভেক্টর কই? এই যে অনেকে বি ভুলে উত্তর দিচ্ছ। বিভব কিন্তু স্কেলার। বিভব মানে কি? এনার্জি ভাই, এনার্জি বা শক্তি, এটা কি স্কেলার। ওকে, তো রেডি। তড়িৎ ক্ষেত্র বলছিলাম, তড়িৎ ক্ষেত্র এবং বল দুইটাই কি ভাইয়া ভেক্টর রাশি। সো অ্যান্সার হচ্ছে ডি। সো অনেকেই পারো নাই, আবার অনেকেই পেরেছো। যারা পেরেছো কনগ্রাচুলেশনস। পরের কোশ্চেনে বলো, এই ভেক্টরটি কি ভেক্টর বলো। এখানে একটা ভেক্টর দিয়ে বলছে ভেক্টরটি কি ভেক্টর। প্রথম কথা, একক ভেক্টর কি না সেটা দেখবো আগে। একক ভেক্টর কাকে বলে ভাইয়া? এটার নামের মধ্যেই সংজ্ঞা আছে। একক মানে ওয়ান, যেই ভেক্টরের মান ওয়ান তাকে বলে একক ভেক্টর। এখন এই ভেক্টরটাকে একক কিনা দেখি, চলো এটার মান বের করব। মান মানে কি? মডুলাস অফ এ ভেক্টর বের করব। মডুলাস অফ এ ভেক্টর হবে আই ক্যাপের সহগ 1 স্কয়ার প্লাস জে ক্যাপের সহগ 1 স্কয়ার প্লাস কে ক্যাপের সহগ 1 স্কয়ার। 1 1 1 মানে √3। তাহলে দেখো আমাদের যে ভেক্টরটা দিয়েছে এই ভেক্টরের মান হচ্ছে √3। সেই পুরোটা কি একক ভেক্টর? অনেকে ভাবতে পারে ভাই আই জে কে তো একক ভেক্টর। হ্যাঁ, এরা সিঙ্গেল একক ভেক্টর। বাট দেখো তো এখানে যোগ করে দিচ্ছে, যোগ করার পরে আমি এটার মান পেলাম √3। আমরা জানি যেই ভেক্টরের মান 1, কেয়ারফুলি শুনো, যেই ভেক্টরের মান 1 সেটা একক ভেক্টর। এটার মান √3, তার মানে এটা একক ভেক্টর না। তার মানে 1 নম্বর অপশন বাদ। এরপরে কি সঠিক ভেক্টর কি? সঠিক ভেক্টরের সংজ্ঞাটা মনে করে দেখো। যেই ভেক্টরের মান 0 নয়, পড়াইছিলাম, যেই ভেক্টরের মান 0 নয় তাকে বলে সঠিক ভেক্টর। তাহলে এটার মান √3, তার মানে 0 নয়, তাহলে এটা একটা সঠিক ভেক্টর। ঠিক আছে, এটা একটা সঠিক ভেক্টর, সবুজ কালি দিয়ে টিক দিলাম। এবার অবস্থান ভেক্টর, যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি। আই জে কে মানে কি? 1 1 1, তার মানে আমরা 1 1 1 বিন্দুকে এই ভেক্টরটা দ্বারা প্রকাশ করতে পারবো। তাহলে এটা কি ভাই? একটা অবস্থান ভেক্টর। মানে আই জে কে আছে মানেই কি ভাই? অবস্থান ভেক্টর, সোজা কথা। তার মানে এটা একটা অবস্থান ভেক্টর। তাহলে অ্যান্সার হচ্ছে 2 এবং 3। দেখি কারা কারা সঠিক উত্তর দিয়েছো। সি নাম্বার, গুড। যারা সি উত্তর দিয়েছো ভেরি গুড। পরের কোশ্চেনে যাই, রেডি? বলো এটা দেখি কে কে পারে। বরিশাল বোর্ডে 2022 সালে আসছে যে সমজাতীয় কথাগুলো কেয়ারফুলি শুনবা। সমজাতীয় অসমমানের এবং বিপরীতমুখী ভেক্টরকে কি বলে? এই যে এইভাবে তুমি একে দেখতে পারো যে সমজাতীয় অসম, তার মানে এটা একটা হলে এটার একটা, এটা যদি 10 নিউটন হয় এটা হবে 5 নিউটন। তাহলে বিপরীত দিকে এদেরকে কি বলবো? এরা কি বিপরীত ভেক্টর? ডেফিনেটলি নট। বিপরীত হলে মান সমান হইতে হবে, দিক বিপরীত হইতে হবে, তাহলে বিপরীত না। এটা বিপ্রতীপ? ডেফিনেটলি নট। বিপ্রতীপ হলে মান হইতে হবে গুণাত্মক বিপরীত এবং একই দিকে হইতে হবে। এটা কি সদৃশ? ডেফিনেটলি নট। এটা কি? এরা হচ্ছে বিসদৃশ ভেক্টর, তাই না? বিসদৃশ, গুড। ওকে, পরের কোশ্চেনে যাই দেখি। একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? ভাইয়া নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, ভাইয়া দূরত্বকে যদি আমরা নির্দিষ্ট দিক দিয়ে দেই তাহলে সেটাকে বলে সরণ। তাহলে এখানে যেহেতু ভেক্টরটা চেয়েছে তাহলে ওই ভেক্টরটাকে আমরা বলবো সরণ ভেক্টর। নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় সরণ। যেহেতু এখানে অপশনে ভেক্টর আছে তাহলে এটা হবে সরণ ভেক্টর। সিম্পল। পরের কোয়েশ্চেন বলো দেখি। এটা ময়মনসিংহ বোর্ড 2022 আসছে। শূন্য ভেক্টরের ক্ষেত্রে নিচের কোনটি সত্য? আমরা যা যা পড়েছি এখান থেকে এমসিকিউই আসে আর খ নাম্বার আসে। মানে আমরা এখনো ভেক্টরের মানে ম্যাথমেটিক্যাল পার্টে যাইনি, এই কারণে যা আছে সেটাই দেখাচ্ছি, রেডি? আর নেক্সট দিন আমার পেইড ব্যাচে মানে যে ব্যাচের এই ক্লাসগুলো, সেখানে আমরা এই টপিকগুলোর উপরই এক্সাম নিব, এই এমসিকিউ থেকে এমসিকিউ রাখবো। বলো শূন্য ভেক্টরের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ভাই আমরা আগেই বলেছি শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নাই।
শূন্য ভেক্টরের ত্বরণ ক্ষেত্রে ত্বরণ থাকে, যেহেতু দিকই নাই, মান শূন্য, তাহলে ত্বরণ কেমনে থাকবে? এটা ভুল কথা। শূন্য ভেক্টরের আদি বিন্দু শেষ বিন্দু একই বিন্দুতে থাকে। ইয়েস, আদি বিন্দু শেষ বিন্দু একই বিন্দুতে থাকে। দেখো ভাই, আমরা জানি একটা ভেক্টরের সাথে ঠিক তার বিপরীত ভেক্টরটা যোগ করলে আমরা পাবো শূন্য ভেক্টর। তাহলে শূন্য ভেক্টর যদি পাও, এই যে শূন্য ভেক্টর, এটা আদি বিন্দু শেষ বিন্দু একই বিন্দুতে আছে, 1 আর 3, তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 3, 3 নাম্বার। পরের কোশ্চেনে যাই। ওকে, কোন ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই হলে সে ভেক্টরকে কি বলে? একটু আগে বললাম, কতগুলো বোর্ডে আসছে দেখছো, রাজশাহী, যশোর, ময়মনসিংহ, চিটাগাং, যে পাদবিন্দু শীর্ষবিন্দু এইটাই, তাহলে এটাকে কি বলে ভাই? একটু আগেই দেখলা, এটাকে বলে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। সব অপশন সি, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। পরের কোশ্চেনে যাই। সমান ভেক্টরের বৈশিষ্ট্য হচ্ছে, বারবার বলেছি, সমজাতীয়, মান সমান, দিক একই দিকে, 1, 2 ও 3, এটাই হচ্ছে সমান ভেক্টরের বৈশিষ্ট্য। ওকে ভাই, আমার স্লাইড পড়ার পর তোমার আপাতত কোনো বই ধরতে হবে না, 4-5টা লেকচার হয়ে যাওয়ার পর তুমি বই ধরবা, তারপর দেখবা সব ইজি লাগতেছে। ওকে, দেখো আমি তোমাকে সবকিছু বইয়ের যা কিছু লাগে সব এখানে তুলে নিয়ে আসছি স্লাইডে, তো খালি স্লাইড পড়ো, আপাতত স্লাইড পড়ো, এরপরে বই ধরে রিডিং পড়বা, তাইলে দেখবা সব শেষ। নেক্সট, নিচের কোনটি নির্দিষ্ট দিক নির্দিষ্ট নয় বলো? বারবার বলছি যে একমাত্র শূন্য ভেক্টর যার কোনো নির্দিষ্ট দিক নাই, এর দিক অনির্দিষ্ট। যখন আমি শূন্য ভেক্টরের সংজ্ঞা পড়াইছিলাম এটা বারবার বলছিলাম। কোন ভেক্টর এবং একক ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত? কোন একটা ভেক্টর, ধরো এ হচ্ছে একটা ভেক্টর, হ্যাঁ, এটা হচ্ছে 5 নিউটনের একটা ভেক্টর, এটার যে একক ভেক্টর সেটা তো এই দিকেই থাকবে। একক ভেক্টর কি করে? এটার দিক প্রকাশ করে, তার মানে এই দিকটাই প্রকাশ করবে। তাহলে কোন ভেক্টর এবং তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, তাই না ভাইয়া? ভেক্টরের দিকই তো একক ভেক্টর প্রকাশ করে, তাই না? তার মানে এইটার যে দিক, এই দিকেই তো একক ভেক্টর, দিক মানেই কি একক ভেক্টর। তাহলে এই একক ভেক্টর এবং এই ভেক্টরটা একই দিকে থাকলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। সিম্পল হিসাব। পরের কোশ্চেনে যাই। এ এবং বি দুইটা ভেক্টর সমান্তরাল হলে এদের মধ্যবর্তী কোণ কত? এ এবং বি দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে অবশ্যই এদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি সমান্তরাল হলে। নেক্সট, এ ভেক্টর, এই যে এটা খুব সুন্দর একটা প্রশ্ন, দেখি এটা কে কে অ্যান্সার করতে পারো। সুন্দর হবেই না কেন, কুমিল্লা বোর্ডের প্রশ্ন। দেখি তো এখানে কুমিল্লার কারা কারা আছো আন্ডা বাচ্চারা, তারা এটা উত্তর দাও তো দেখি। এ ভেক্টর সমান -2b ভেক্টর হলে এ আর বি ভেক্টর দুইটি কি ভেক্টর বলো? অনেকেই ভুল করবে আমি জানি ভাইয়া, এরা কিন্তু বিপরীত ভেক্টর না। বিপরীত হইতো যদি এরকম হইতো, এ ভেক্টর সমান -b ভেক্টর হলে এ আর বি বিপরীত ভেক্টর হইতো। এটা -2 মানে বি কে 2 দ্বারা গুণ দিলে তুমি এর সমান, তার মানে এরা বিপরীত ভেক্টর না। বিপরীত না, এটা বোঝা যাচ্ছে যেহেতু মাইনাস আছে, তাহলে এর দিকটা যেদিকে, এটা যদি এ এর দিক হয় তাহলে এই যে এটা হচ্ছে বি এর দিক, এটা হচ্ছে বি এর দিক, মানে দুইটা বি ভেক্টর মিলে একটা এ ভেক্টরের সমান গঠন করে। তাহলে ভাই এটা এ ভেক্টরের দিক হলে ডেফিনেটলি এটা বি ভেক্টরের দিক, যেহেতু মাইনাস আছে, তাহলে বিপরীত দিকে আছে। বিপরীত দিক মান সমান না, এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান সমান না, কারণ বি ভেক্টরকে 2 দ্বারা গুণ দিলে এ এর সমান হয়। তাহলে মান সমান না, দিক বিপরীত, তাহলে অবশ্যই বিসদৃশ। কি ভেক্টর? বিসদৃশ। মান সমান না, বি রে ডাবল করলে এ এর সমান হয়, তার মানে মান সমান না, দিক বিপরীত, তার মানে বিসদৃশ। আবার যেহেতু একই রেখার উপর, তার মানে সমরেখ। তাহলে 2 এবং 3 বিসদৃশ এবং সমরেখ। একই রেখার উপর এদিক সেদিক হইলেও তাদেরকে আমরা বলবো সমরেখ। তাহলে এটা হচ্ছে বিসদৃশ এবং সমরেখ। পরের কোশ্চেন, স্কেলার রাশি হচ্ছে কোনটা? ভাই শক্তি স্কেলার রাশি, বিভব স্কেলার রাশি পড়াইছি অলরেডি, সরণ ভেক্টর রাশি। তাহলে 1 ও 3 মানে বি নাম্বার অপশন। কোনটি স্কেলার রাশি? এই যে এখানে দেখতে পাচ্ছ, সরণ ভেক্টর, বল ভেক্টর, ত্বরণ ভেক্টর, ঘনত্ব হচ্ছে স্কেলার। ঘনত্ব মানে একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, এটা হচ্ছে স্কেলার। পরের কোশ্চেনে যাই। কোনটি ভেক্টর রাশি? আচ্ছা, মেডিকেল এমসিকিউতে এই টাইপের এমসিকিউ আসে যে কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয়।
ভেক্টরের উদাহরণ নয় কোনটা? ভেক্টর রাশির উদাহরণ নয় কোনটা, মানে মোট কথা কোনটা স্কেলার। বুঝছো, মেডিকেল অ্যাডমিশনের কোয়েশ্চেন গুলো এরকমই আসে, যেন একটু কনফিউজড হয়ে যাও। উদাহরণ নয় মানে মানে ভেক্টর রাশি নয়, তার মানে কোনটা স্কেলার। স্কেলার কোনটা বলো তো দেখি। এখানে স্কেলার হচ্ছে স্পিড বা দ্রুতি। ভাই অপশন সবই সি আসে কেন? ওকে নেক্সট, স্কেলার রাশি বেলায় কোনটি সঠিক? মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে 13-14 সালে। স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ সাধারণ গাণিতিক নিয়মে করা যায়। আচ্ছা, এটা হবে সঠিক নয়। প্রশ্নটা হচ্ছে কোনটি সঠিক নয়, কোনটা সঠিক নয়, প্রশ্নটা কারেক্ট করে নাও। এই প্রশ্ন তোমাদের তুলতে হবে না, আমি স্লাইড দিয়ে দিব, কোনো সমস্যা নেই। কোনটি সঠিক নয়? দেখো, স্কেলার রাশি যোগ বিয়োগ গাণিতিক সাধারণ নিয়মে করা হয়, হ্যাঁ এটা সঠিক, এটা সঠিক। আমার বের করতে হবে সঠিক নয়। মানের পরিবর্তন হলে স্কেলারের পরিবর্তন হয়, হ্যাঁ এটাও সঠিক কথা। এরপরে 4 নম্বরটা দেখো, দুটো স্কেলার রাশি গুণফল একটা স্কেলার রাশি। অবশ্যই তুমি যদি দুইটা স্কেলার রাশিকে গুণ দাও তাহলে একটা স্কেলার রাশি পাবা, এটাও সঠিক। তাহলে সঠিক নয় কেটা? এই যে 3 নম্বরটা, দুটি স্কেলার রাশির কোনটির মান শূন্য না হলেও গুণফল শূন্য, এটা কি সম্ভব? স্কেলার মানে কি খালি মান, একটা মান 5 আর একটা 2, এদের গুণফল কি শূন্য হওয়া সম্ভব? স্কেলার রাশির বলছি কোনটির মান শূন্য না হলেও, মানে দুইটার মধ্যে একটার মানও শূন্য না, এদের কি গুণফল শূন্য হওয়া সম্ভব? না, তাহলে এটা ভুল। তার মানে এটাই আমাদের অ্যান্সার, আমাদের অ্যান্সার এটা ভুল, যেহেতু এটাই অ্যান্সার, এটাই সঠিক নয়। তার মানে অ্যান্সার হচ্ছে এটাই, এটাই আমাদের অ্যান্সার। বুঝছো? দুইটার মধ্যে যদি একটা শূন্য না হয়, এদের গুণফল শূন্য হওয়া সম্ভব না, তাহলে এটা ভুল কথা। তাহলে এটাই হচ্ছে আমাদের অপশন, আমাদের উত্তর, আমাদের এই প্রশ্নের উত্তর। বুঝলা? এরপরে দেখি মেডিকেলের এমসিকিউতে আসছে এটা 2009-10 সালে। নিচের কোনটি স্কেলার রাশি বলো? প্রাবল্য ভেক্টর রাশি, এটা না। ভরবেগ ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি, এটা এই যে এটা স্কেলার। তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি। পরের প্রশ্ন। এবার দেখো মেডিকেল ডান, এখান থেকে ইঞ্জিনিয়ারিং এ আসার মতো তেমন প্রশ্ন নাই, কারণ মাত্র 3 নাম্বার ক্লাস চলমান। আর এই 3 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা এমন কোনো আহামরি কঠিন কোনো ম্যাথমেটিক্যাল টপিক পাইনি যেখান থেকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসবে। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এখন পর্যন্ত আমরা ঢুকি নাই, আমরা মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত ঢুকলাম। পরের ক্লাসে একটা টপিক পড়াবো যার নাম লব্ধি, ওইখান থেকে আমরা ইঞ্জিনিয়ারিং এ আসা প্রবলেমগুলো সলভ করব। ওকে, সো এবার বোর্ডে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসছে আমরা বোর্ড এমসিকিউ দেখেছি। বোর্ড সিকিউতে এইগুলো খ নাম্বারে আসছে যে সমান ভেক্টর কি। হ্যাঁ, সমান ভেক্টর কি, আমি যেহেতু এগুলো সংজ্ঞা ধরে ধরে পড়াইছি, আমি জাস্ট এখানে কোটস গুলো লিখব। মান ও দিক সমান, মান ও দিক সমান হলে কি সমান ভেক্টর। অবস্থান ভেক্টর কাকে বলে, এটা সংজ্ঞাটা একটু বড়, তাই সবাই মিলিয়ে নাও। অবস্থান ভেক্টর হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যেই ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তাকে বলবো আমরা অবস্থান ভেক্টর। কি? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, এই হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, কোন বিন্দুর অবস্থান যেই ভেক্টর দ্বারা নির্দেশ করে তাকে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর বলে। স্বাধীন ভেক্টর, যেই ভেক্টরের পাদবিন্দু ইচ্ছে মতো স্থানান্তর করা যায় তাকে স্বাধীন ভেক্টর বলে। একক ভেক্টর, যেই ভেক্টরের মান 1, যে ভেক্টরের মান কত 1, তাকে বলা হয় একক ভেক্টর। তবে এই একক ভেক্টরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা লিখবা, আমি যেটা বলছিলাম যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে, একক ভেক্টর কি আসলে দিক নির্দেশ করে, তাই না? কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে এর একক ভেক্টর পাওয়া যায়, মানে দিক পাওয়া যায় আর কি। বুঝছো? এর একক ভেক্টর পাওয়া যায়। এই লাইনটা কিন্তু আমি একক ভেক্টর সংজ্ঞাতেও লিখছিলাম, এবার একটু বুঝাবো তো, তাই লিখো। কোন ভেক্টরকে আমরা যদি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করি তাহলে আমরা ওই ভেক্টরের একক ভেক্টর মানে দিক নির্দেশকারী ভেক্টরটা পাবো। ফর এক্সাম্পল, মনে করো একটা ভেক্টর আমি বললাম বি, এই ভেক্টরটা হচ্ছে 2i - 3j - k।
তো এটা কিন্তু একটা একক ভেক্টর না, কারণ এটার মান 1 নয়। এটার মান কত বলো তো দেখি, এটার মান কত? এই বি ভেক্টরের মানটা কত হবে বলো দেখি? √2 স্কয়ার প্লাস -3 স্কয়ার প্লাস -1 স্কয়ার। মাইনাস কে স্কয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়। 4 আর 9, 4 আর 9 13, 13 আর 1 14, √14। এটা হচ্ছে এটার মান। আমরা কি বলছি? কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা তার একক ভেক্টর পাবো। তাহলে একক ভেক্টর মানে উপরে ক্যাপ থাকবে, বুঝছো? এটাকে প্রকাশ করে। তাহলে এই বি ভেক্টরের একক ভেক্টর মনে করো স্মল লেটার বি ক্যাপ। এই বি ভেক্টরের একক ভেক্টর কি মনে করো? স্মল লেটার বি ক্যাপ। এই যে একক ভেক্টরকে প্রকাশ করে উপরে একটা ক্যাপ দিয়ে, একটা ক্যাপ দিয়ে, স্মল লেটার বি ক্যাপ। তাহলে একক ভেক্টর কি? আমরা আগেই বলছি কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব। এখানে একক ভেক্টর হচ্ছে বি ভেক্টরকে এই বি ভেক্টরের মান দ্বারা ভাগ করবা, শেষ, ডান। তাহলে বি ভেক্টরটা কি? বি ভেক্টরটা হলো 2i ক্যাপ -3j ক্যাপ -k ক্যাপ। এটা হচ্ছে বি ভেক্টর। এটাকে ওই মান দ্বারা ভাগ করে দাও, √14 দ্বারা ভাগ করে দাও। তাহলে এটা হচ্ছে বি ভেক্টরের একক ভেক্টর, শেষ। এটাই হচ্ছে বি ভেক্টরের একক ভেক্টর, শেষ। কি বললাম? কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাবো। এখন এই জিনিসটা অনেকের বুঝতে অসুবিধা হয়। তোমরা যদি খেয়াল করো, বুঝতে অসুবিধা হবে না। তুমি যদি এটাকে একটা একক ভেক্টর না, তুমি যদি এটার মান বের করো দেখবে 1 পাচ্ছ। কত পাচ্ছ? 1। তোমাকে আমি বুঝাই দিই। এই যে দেখো কেমনে বুঝো। এই যে এটার একটু যদি আমি ভেঙে লিখি তাহলে 2/√14 লেখা যাবে, i ক্যাপ লেখা যাবে, যাবে। -3/√14 j ক্যাপ লেখা যাবে, যাবে। তাহলে -1/√14 লেখা যাবে, যাবে, k ক্যাপ। এটা কি বলছি? এটা হচ্ছে একটা একক ভেক্টর। আমি বললাম যে একক ভেক্টর কাকে বলে? যার মান 1। তাহলে এই যে বি ক্যাপ ভেক্টর, এটা কি ভাই? বি ক্যাপ ভেক্টর, এটা কি একটা একক ভেক্টর? এটার মান বের করো। এই যে বি ক্যাপ ভেক্টরের মান বের করো। মান বের করলে দেখবা 1 পাচ্ছ। মান বের করো। মান কত? 2/√14 স্কয়ার প্লাস -3/√14 স্কয়ার প্লাস -1/√14 স্কয়ার। ক্যালকুলেট করলে দেখবা একই পাচ্ছ, 1। তার মানে অবশ্যই এটা একটা একক ভেক্টর। আর একক ভেক্টর পাওয়ার সিস্টেম কি? কোন ভেক্টরকে, র্যান্ডম একটা ভেক্টরকে যদি তুমি তার মান দ্বারা ভাগ করো তাইলে তুমি ওই ভেক্টরের দিক পাবা। এই যে এটাই হচ্ছে, এই যে এই বিশাল এই জিনিসটাই হচ্ছে বি ভেক্টরের দিক নির্দেশকারী ভেক্টর বা একক ভেক্টর, শেষ। আশা করি একক ভেক্টরের কেচ্চা কাহিনী তোমরা বুঝছো। তাহলে যে কোনো একটা ভেক্টর দিলে তার একক ভেক্টর কি বের করতে পারবা সবাই? আবারও বলছো, তোমার কাছে দেওয়া আছে কি? তোমার কাছে দেওয়া আছে একটা ভেক্টর, বললো এর একক ভেক্টর বের করো। আমরা গত ক্লাসে বলেছি একক ভেক্টর হচ্ছে দিক নির্দেশকারী ভেক্টর যার মান 1। তাহলে এটার মান বের করবা। এই যে মান বের করে ফেললাম, বি ভেক্টরের মান। বি ভেক্টর আছে, হ্যাঁ আছে। বি ভেক্টরের মান আছে, আছে। কয়টা জিনিস আছে? 2টা। তাহলে এই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করছো। ভেক্টরকে মান দ্বারা ভাগ করলে এখানে অ্যান্সার লিখলেই হবে, তোমার এভাবে ভাঙতে হবে না। আমি এভাবে ভাঙা দেখাইলাম যে এইটার মান যদি বের করি এটার মান 1ই আসে। তার মানে বি ক্যাপ এটা একটা একক ভেক্টর। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। আর এই একক ভেক্টরটাই বি ভেক্টরের দিক নির্দেশকারী, বুঝছো? প্রশ্ন হইতে পারে ভাইয়া তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এরা বৈশা রয়েছে কেন? এখানে এদের দিক নির্দেশ করতে পারতো না? এটা গুড কোয়েশ্চেন। তুমি যদি এই ভেক্টরটার মান বের করো √14, এটার মানের পরে একক ভেক্টরটা বসাও, এটাই পাবা। দেখাই তোমাদেরকে। এই যে দেখো এইখানে একটু রাফ করো। রাফটা আমি এভাবে বুঝাই, দেখো। বলো একক ভেক্টরের কাজ কি? একক ভেক্টরের কাজ হচ্ছে মানের পরে বসে দিক দেখায় দেয়। তাহলে বি ভেক্টরের মান কত বলো? এই যে বি ভেক্টর, বি ভেক্টরের মান কত? √14। এবার এটা মান লিখছো, মানের পরে কি বসাইতে হবে? দিক ইনটু দিক। দিক কত? দিক হচ্ছে একক ভেক্টর। তাহলে বি ভেক্টরের একক ভেক্টর হচ্ছে বি ক্যাপ। দেখো তো √14, √14 পরে বি ক্যাপ বসাও। এই যে বি ক্যাপ মানে এটা না, 2i ক্যাপ -3j ক্যাপ -k ক্যাপ ডিভাইডেড বাই √14। এটা কাটলে দেখো তো কি পাওয়া যায়? ওই বি ভেক্টরটাই তো পাওয়া যাচ্ছে, তাই না? এটা বি ভেক্টরটাই তো পাওয়া যাচ্ছে। সিম্পল জিনিস। সেটাই, তোমার এত কিছু মাথায় রাখতে হবে না। তুমি খালি মাথায় রাখবা কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাবো।
আর যে একক ভেক্টরটা পাবো ওইটা কি মূল ভেক্টরের দিক নির্দেশ করে, এটাই সিম্পল। ওকে, সো চলো নেক্সট টপিকে যাই। আশা করি একক ভেক্টর বের করতে পারবা, কোন একটা ভেক্টর যদি দিয়ে দেয় তার একক ভেক্টরটা তোমরা বের করতে পারবা। পরের কোশ্চেনে যাই। সদৃশ ভেক্টর কাকে বলে? সমজাতীয় দুইটা ভেক্টরের দিক যদি একই হয় তাদেরকে বলবো সদৃশ ভেক্টর। আয়ত একক ভেক্টর কাকে বলে? এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এদেরকে আমরা আয়তাকার একক ভেক্টর বলবো, গত ক্লাসেও পড়াইছি। ওকে, নাল ভেক্টরের দিক ব্যাখ্যা করো। এই প্রশ্নটা অনেকে বুঝে না। ভাইয়া আমরা এভাবে বলবো, কোন ভেক্টরের সাথে, যেমন এ ভেক্টরের সাথে আমরা যদি এই এ ভেক্টরের বিপরীত ভেক্টরটা যোগ করি তাহলে আমরা নাল বা শূন্য ভেক্টর পাবো। কি পাবো? নাল বা শূন্য ভেক্টর পাবো। এখন এই নাল বা শূন্য ভেক্টরের এই লাইনটা লেখার পর লিখবো, নাল বা শূন্য ভেক্টরের আদি বিন্দু মানে পাদবিন্দু এবং শেষ বিন্দু একই। তো আদি বিন্দু আর শেষ বিন্দু যদি দেখো একটা ভেক্টরের, এটারে বলে শীর্ষবিন্দু, এটারে বলে আদি বিন্দু, এরা যদি একই জায়গায় হয়, এই যে একই পয়েন্টে হয় আদি বিন্দু শীর্ষবিন্দু, তাহলে তুমি কি এটার দিক বলতে পারবা কোন দিকে? না, যেহেতু নাল ভেক্টরের আদি বিন্দু এবং শীর্ষবিন্দু একই বিন্দুতে অবস্থান করে সেহেতু এটার দিক নির্দিষ্ট করে বলা যায় না। এই কারণে বলা হয় নাল ভেক্টরের দিক অনির্দিষ্ট। শেষ। আশা করি নাল ভেক্টরের দিক অনির্দিষ্ট এটা ব্যাখ্যা করতে পারবা। আবারও বুঝাই, ব্যাখ্যাটা লিখে ফেলো। কোন ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করলে আমরা নাল বা শূন্য ভেক্টর পাই। এক্ষেত্রে নাল বা শূন্য ভেক্টরের আদি বিন্দু এবং শীর্ষবিন্দু একই বিন্দুতে অবস্থান করে। যেহেতু শীর্ষবিন্দু এবং আদি বিন্দু একই বিন্দুতে অবস্থান করে সেহেতু নাল ভেক্টরের দিকটা নির্দিষ্ট করে বলা যায় না, এজন্য বলা হয় নাল ভেক্টরের দিক অনির্দিষ্ট। এরপরে অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর, ব্যাখ্যা করো। এগুলো গত ক্লাসে ব্যাখ্যা করেছি, এগুলো পরীক্ষায় আসা প্রশ্ন, কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। এই মনে করো কোন একটা বিন্দুর অবস্থান তুমি নির্দেশ করলা, এটা মনে করো কোন একটা বিন্দুর অবস্থান, এটা হচ্ছে এই যে অবস্থান ভেক্টর এক্স ওয়াই জেড, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। যে বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, এটা ধরে আমরা এইভাবে চিত্রটা এঁকে দেব। তাহলে এটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটার পাদবিন্দু মূল বিন্দুতে ফিক্সড। অবস্থান ভেক্টরের পাদবিন্দু কোথায় ফিক্সড? মূল বিন্দুতে ফিক্সড, মানে সীমাবদ্ধ। এই কারণে অবস্থান একটা সীমাবদ্ধ ভেক্টর। শেষ। গত ক্লাসেও এগুলো ব্যাখ্যা করেছি। তাহলে আমাদের ডান। আমাদের গত দুই ক্লাসে আমরা যত টপিক পড়েছি, টপিকের উপর যত প্রশ্ন আছে সব ডান। দেখো, বোর্ড প্রশ্ন ডান, বোর্ড সিকিউ ডান, এরপরে কি মেডিকেল এমসিকিউ ডান, অ্যাডমিশন এমসিকিউ ডান, বোর্ডের এমসিকিউ ডান। গত দুই ক্লাসে যা পড়েছি তার সবটুকুই ডান। এবার আমরা নতুন টপিকে যাব। চলো নতুন টপিকে যাওয়া যাক। ওকে, সো এবার মধ্যবর্তী কোণ নির্ণয়। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করব। একটু লিখো, ভেক্টরের পায়ে পা লিখো। দুটি ভেক্টরের পায়ে পা অথবা মাথায় মাথা মিলালে যে ক্ষুদ্রতম কোণ পাওয়া যায়, আমার সাথে সাথে লিখে ফেলো, পাওয়া যায়, ওইটাই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। ওইটাই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। আগে লিখো, এরপর বুঝবো। মধ্যবর্তী কোণ ভাই কি লিখতেছেন? পা মাথা কি, আগা মাথা কি বুঝাচ্ছেন? ওকে, তোমরা আগে লিখো, এরপর বুঝাচ্ছি। দুইটা ভেক্টরের পায়ের সাথে পা অথবা মাথার সাথে মাথা মিলাইলে যেই ক্ষুদ্রতম কোণটা পাওয়া যায় ওইটারই বলবো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ।
মাথা নষ্ট হয়ে যাচ্ছে না? চলো মাথা নষ্ট, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, পায়ে মাথা মাথা মিলালে যে মধ্যবর্তী কোণ পাওয়া যায়। দেখো এই দুইটা ভেক্টর আমরা অঙ্কন করি। এই মনে করি একটা ভেক্টর, এই ভেক্টরের পা কোনটা মাথা কোনটা ওইটা আগে চিনতে হবে। দেখো এটারে বলে পা বা লেজ, যেটাকে পা বা লেজ বলে, এটা হচ্ছে মাথা, তাই না? মাথা। ওকে, দুইটা একটা ভেক্টরের পা এবং মাথা আমরা চিনে ফেলছি। এবার খেয়াল করে দেখো, আমি বললাম এইখানে আরেকটা ভেক্টর আছে, সমজাতীয় ভেক্টর, অবশ্যই এই হচ্ছে ভেক্টর। এবার আমি তোমাকে বললাম এই কোণটা 120 ডিগ্রি। তো বলো তো এটাই কি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ? ইয়েস অর নো, কমেন্টে বলো যে এই যে 120 ডিগ্রি, এটাই কি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ? এটাই কি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ? ইয়েস অর নো অপশন দিচ্ছি, ইয়েস অর নো, দুইটা অপশন। এই যে 120 ডিগ্রি, এটাই কি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ? না, এটা কিন্তু ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ না। আমি তোমাদেরকে বলেছি ভেক্টরে যদি পায়ে পা মিলে, পায়ের সাথে পা মিলে, কিংবা মাথার সাথে মাথা মিলে, তোমার মাথার সাথে মাথা মিলে এটা মনে রাখতে হবে না, তুমি মেইনলি এটাই মনে রাখো, পায়ে পা, ওই অথবাটা দরকারই নেই। পায়ে পা মিলাইলে যেই কোণটা পাবা ওইটাই মধ্যবর্তী কোণ। এখানে কি পায়ে পা মিলছে? মিলে নাই, এখানে পায়ের সাথে মাথা মিলছে। এই যে 2 নম্বর ভেক্টরের মাথার সাথে প্রথম ভেক্টরের পা মিলছে, সো এখানে এইটা মধ্যবর্তী কোণ না। তাহলে মধ্যবর্তী কোণ পাওয়ার জন্য পায়ে পা মিলাইতে হবে। তাহলে এই ভেক্টরটাকে ধরে আমি এইভাবে উপরে নিয়ে আসি, চুইং করে, এইভাবে চুইং করে উপরে নিয়ে আসি। এবার দেখো পায়ে পা মিলছে, এই ভেক্টরটা ছিল এখানে, এখানে ডট ডট দিই, এখান থেকে আমি চুইং করে উপরে নিয়ে আসছি। এবার কি পায়ে পা মিলছে? পায়ে পা মিলাইতে পেরেছি? হ্যাঁ পেরেছি। দেখো এই ভেক্টরটাকে নিয়ে টেনে আমরা এখানে নিয়ে গেলাম, তার মানে এখানে ছিল, ভেক্টরটা এখানে ছিল, তাই না? এখান থেকে আমি এখানে নিছি, তো সোজা করে নিই, দাঁড়ো। ওকে, এবার কি পায়ে পা মিলছে? হ্যাঁ, টেনে উপরে নিয়ে গেছি, টেনে উপরে নিতে পারবা, সমস্যা নেই। পায়ে পা মিলছে? মিলছে। তাহলে পায়ে পা মিললে যেই ক্ষুদ্রতম কোণ, এই যে এইটা, বড় কোণটা না কিন্তু, এত বড় কোণটা না, ক্ষুদ্রতম যেই কোণটা উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে মধ্যবর্তী কোণ। তো এটা কত কোণ বলো তো? ভাই এটা 120 হলে পুরোটা 180, তার মানে এটা 60 ডিগ্রি। এখানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ক্লিয়ার? মৃন্ময় সরকার উত্তর দিয়ে দিচ্ছে, ও খুব রেগুলার, তোমরা ওর মতো রেগুলার ক্লাস করবা। তাহলে পায়ে পা মিলালে মনে ধরো ভাইয়া আমি এটাও বুঝবো, মাথায় মাথা মিলাবো, তাহলে মাথায় মাথা মিলাও। দেখো এই ভেক্টরটা ছিল কই? এখানে না? এবার মাথার সাথে মাথা মিলাও। এই যে এটারে মাথার সাথে মাথা মিলানোর জন্য এটা ধরে এদিকে নিয়ে আসো, দাও তো মাথায় মাথা মিলছে কিনা? হ্যাঁ, মাথায় মাথা মিলছে। এবার দেখো এবারও যে ক্ষুদ্রতম কোণ, এই যে এই কোণটা 60, এটা 120 হলে পুরোটা 180, তাহলে এটা অবশ্যই 60 ডিগ্রি। সো এত প্যারা নিতে কেউ বলে নাই তো তোমারে, তুমি খালি পায়ে পা মিলাবা, পায়ে পা মিলাবা, যেই কোণটা পাবা ওইটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, ডান। তাহলে চলো একটা এমসিকিউ দেই, দেখি কে কে পারে। পায়ে পা মিলায়া যেই কোণটা পাবা ওইটাই হবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। একটা এমসিকিউ, রেডি স্টাডি গো। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ঠিক আছে, এখানে দেখো একটা ভেক্টর এভাবে যাচ্ছে, যে একটা ভেক্টর দিয়ে দিলাম, মনে করো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা আর একটা ভেক্টর, হ্যাঁ এটা আর একটা ভেক্টর, 4টা ভেক্টর দিছি, তাই না? আমি বললাম এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 60, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা আচ্ছা এটা এতটুকু বলা, এটুকু বলে দিলাম। কয়টা ভেক্টর নাম দাও? এটার নাম দাও এ ভেক্টর। ওকে, এটা দরকার নেই, 3টা ভেক্টর দাও। এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, 3টা ভেক্টর। ওকে, এবার প্রশ্ন শুরু। প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, বি এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, এ বি, বি সি, সি এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দেখি একটা একটা করে মিলাও, আমি একটা একটা করে অ্যান্সার লিখি, তোমরা আমার সাথে মিলাও। তোমার মনে মনে দেখো, এটা মনে মনেই করা যায়,
এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। দেখি, রেডি স্টেডি গো, সবাই আমার সাথে মিলাও, প্রশ্নটা আগে তুলো। দেখো, আমরা চাইছি এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, বি এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ, সি এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে, প্রশ্ন ক্লিয়ার? এবার দেখি পারি কিনা। প্রথমত এ আর বি, দেখো তো, এই হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। মধ্যবর্তী কোণ পেতে হলে পায়ে পা মিলাইতে হবে। দেখো তো, এ ভেক্টর এবং বি ভেক্টরের পায়ে পা মিলে আছে না? হ্যাঁ আছে। তাহলে এই হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। এটা কত? এই মধ্যবর্তী কোণটা কত? এটা 60, এটা 30 হলে এইখানটাও 60, তাই না? 60 আর 60 কত? 120 ডিগ্রি। সবার সাথে মিলছে? 60 আর 60 কত ডিগ্রি? 120 ডিগ্রি। আবার দেখো, পায়ে পা মিলছে, মিলছে। পায়ে পা মিললে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এটাই হচ্ছে মধ্যবর্তী কোণ। কোণ কত? 60 আর 60 120, শেষ। বলতে পারো এটা 30 হলে এই যে এটা কিন্তু 65, বুঝছো? তাহলে 60 60 টোটাল 120। এবার বি আর সি এর মধ্যবর্তী কোণ বলো। ভাই, বি এর সাথে সি এর পায়ে পা মিলছে? মিলে নাই। বি ভেক্টরের সাথে সি ভেক্টরের কি পায়ে পা মিলেছে? মিলে নাই। তাহলে এই কোণটা কি মধ্যবর্তী কোণ হবে? হবে না। পায়ে পা মিলাইতে হবে। পায়ে পা মিলানোর জন্য এই সিটারে ধইরা আমি কপি করে উপরে নিয়ে যাই। এই যে পায়ে পা মিলে, এই যে দেখো সিটার উপরে নিয়ে গেলাম। এবার দেখো সি এর পায়ে পা মিলছে, এই যে এখানে পায়ে পা মিলছে, বি আর সি এর পায়ে পা মিলছে, এই যে এটাই তো সি, এটাই তো সি। তাহলে পায়ে পা মিলার কারণে এখানে যে কোণটা পাইছো এই যে 60 ডিগ্রি, এটা হচ্ছে বি এবং সি এর মধ্যবর্তী কোণ। এবার সি এবং এ এর মধ্যবর্তী কোণ দেখো তো, এই যে সি, এই যে এ, পায়ে পা মিলছে, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। ব্যাপারটা কি ক্লিয়ার? মানে মোট কথা, পায়ে পা মিলানোর পর যে ছোট কোণটা পাবা ওইটাই হবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এগুলো আমার কিন্তু, এগুলা কখনোই সরাসরি এভাবে আসবে না, বাট অঙ্কতে আসবে, তখন অঙ্ক যেন পারি, ঠিক আছে? মানে অঙ্কতে কাজে লাগবে, অঙ্ক করার ক্ষেত্রে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, তখন পায়ে পা মিলে মধ্যবর্তী কোণ বের করবা। আচ্ছা, আমাকে বলো তো দেখি কারা কারা বুঝছে, বলো তো। এটা নেই, ত্রিভুজ দিব না। ওকে, এই ত্রিভুজটা ঠিক আছে। দেখো এখানে আমি বললাম এটা একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর। এইখানে এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর নির্দেশ করতেছে। বলতো এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? দেখি কে কে পারে। এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত? 70 ডিগ্রি নাকি অন্য কিছু? অন্য কিছু হলে সেটা কত বলো। এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? পায়ে পা মিলাইতে হবে। এখানে কি পায়ের সাথে পা মিলছে? এখানে কি পায়ের সাথে পা মিলছে? এখানে কি পায়ের সাথে পা মিলেছে? না, পায়ের সাথে পা মিলে নাই। এটা একটার পায়ের সাথে আর একটার মাথা মিলছে। দেখো পায়ের সাথে মাথা মিলছে। তাহলে পায়ে পা মিলানোর জন্য এই ভেক্টরটাকে টেনে সামনে নিয়ে আসবো। এই ভেক্টরটাকে টেনে এইভাবে সামনে জায়গা নেই, এদিকে নিয়ে আসলাম। এবার দেখো পায়ে পা মিলছে, তাহলে এটা 70 হলে এটা ডেফিনেটলি কত? 110, কারণ পুরোটা 180। তাহলে এখানে এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 110 ডিগ্রি। অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। গুড, যারা যারা উত্তর দিছো গুড। পরের প্রশ্নে যাই, পরের টপিকে যাই। এবার আসল খেলা শুরু, মানে বোর্ডের গ ঘ, মানে প্রয়োগমূলক উচ্চতর দক্ষতা কিংবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যেই টপিকগুলো থেকে কোশ্চেন আসে ওইটাই স্টার্ট। ভেক্টর ও স্কেলার রাশি যোগ বিয়োগ। আচ্ছা, তোমাকে একটা সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এটা হচ্ছে তোমার নানির বাসা এ, তুমি তোমার গার্লফ্রেন্ডের বাসায় যাবা বি, বিয়ের প্রস্তাব নিয়ে যাবা, অন্য কোনো কাজে না। ও, তোমরা তখন আন্ডা বাচ্চা, তোমাদের এখনো বিয়ের বয়স হয় নাই। তাহলে আমি এক কাজ করি, এটা হচ্ছে তোমার নানির বাসা, এটা হচ্ছে তোমার দাদার বাসা। তো তুমি এ থেকে বিতে যাবা। এখন যাওয়ার পথে তুমি এই রাস্তা দিয়ে গেলা, এইভাবে গেলা, এইভাবে একটু গেলা, এইভাবে একটু গেলা, আর এইভাবে একটু গেলা। আমি বললাম যে এটা হচ্ছে 5 মিটার গেছো, যে এটুকু হচ্ছে 5 মিটার গিয়েছো,
আর এটুকু গেছে 4 মিটার। আমি বললাম তোমার নানির বাসা থেকে তোমার দাদার বাসায় যাইতে তোমার টোটাল দূরত্ব কত, সরণ কত, বলো। দূরত্ব কত, সরণ কত, বুঝছো ব্যাপারগুলো খুব মজা আছে কিন্তু। এখানে দূরত্ব কত, এখানে সরণ কত, দূরত্ব কত আর সরণ কত, দেখি কে কে পারে। এটা পারার কোনো ব্যাপারই না, দূরত্ব মানে যতটুকু পথ যেতে হয়েছে, 5 মিটার যোগ 4 মিটার, তাহলে দূরত্ব হচ্ছে 5 যোগ 4 = 9 মিটার। দূরত্ব কি রাশি, এটা একটা স্কেলার রাশি। তাহলে ভাই স্কেলার রাশির যোগ কিন্তু নরমাল বীজগণিত নিয়ম অনুসারে হচ্ছে, তাই না? স্কেলার রাশির যোগ নরমালি বীজগাণিতিক নিয়ম অনুসারে হচ্ছে। স্কেলার রাশির যোগ কিভাবে হচ্ছে, বীজগাণিতিক নিয়ম অনুসারে। একটু লিখে ফেলো, স্কেলার রাশির যোগ কিভাবে হয়, বীজগাণিতিক নিয়ম অনুসারে। এটা পরের স্লাইডে আছে, তাই আমি এখানে একটু মুছে দিয়ে লিখি। স্কেলার এবং ভেক্টর রাশির যোগ, তো এখানে লিখো স্কেলার রাশির যোগ হয় স্কেলার রাশির যোগ বিয়োগ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হয়। বীজগাণিতিক নিয়মে হয়, মানে যেটা আমরা আজীবন শিখেছি, যেটা আমাদের কাছে ইজি, নিয়মে হয়। আমরা সেটা এই এক্সাম্পল থেকে বুঝলাম যে এখানে স্কেলার রাশির যোগ ডিরেক্ট 5 + 4, তাই না? আরেকটা এক্সাম্পল যদি দিই, যে ধরো এখানে তুমি একটা বৃত্তাকার পথে ঘুরতেছো, তো আমি বললাম যে এই পথের ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। তুমি এখান থেকে ঘুরে পুনরায় যদি এখানে আসো, ফিরে আসো, তাহলে তোমার দূরত্ব কত হবে, সরণ কত হবে, বলো। তোমার দূরত্ব কত হবে, দূরত্ব হবে 2πr, তাই না? 2πr বা 4π মিটার হবে হচ্ছে দূরত্ব। সরণ কত হবে সেটার প্রশ্নে পরে আসি। দেখো তাহলে স্কেলার রাশি কিন্তু যোগ বিয়োগ, এই যে এটা 2πr বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হয়েছে। এখন সরণ কি রাশি, ভেক্টর রাশি। এখানে সরণ কোনটা বলো, এখানে সরণ হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু। এখানে সরণ কত, আদি বিন্দু থেকে, এই যে এখানে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর সংযোগ লাইন। আমরা যখন সরণ পড়াইছিলাম, সরণের সংজ্ঞায় কিন্তু পড়াইছিলাম যে সরণ হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু ডিরেক্ট সংযোগ লাইন। তো এখন তুমি যদি এই সরণটা বের করো, সরণ কত হবে আমরা বুঝতে পারতেছি। এখানে সরণ আমরা একমাত্র পিথাগোরাস নিয়মে বের করতে পারি, তাছাড়া অন্য কোনো নিয়মে বের করা সম্ভব না। এই যে সরণটা মানে AB, এই সরণটা আমরা বের করবো। এই যে দেখো একটা ত্রিভুজের মতো পাচ্ছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 16 আর 25 কত হয়, 16 আর 25 39, তাহলে √39 মিটার। এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে সরণ। সরণ যেহেতু এটা দিকও বলে দিতে হবে, দিক হচ্ছে A থেকে B এর দিকে। সরণ কোন দিকে, A to B ডিরেকশন, এটা ডিরেকশন, এটা মান। এই যে মানটা বের করলে, এটা কি নরমাল যোগ করে বের করছো, 5 আর 4 9 এভাবে বের করছো, 5 আর 4 মিলে 39 হয় না। এটা তুমি এই যে সরণটা বের করলা, এটা তুমি বের করেছো জ্যামিতিক নিয়মে, জ্যামিতি দিয়ে, বীজগণিত দিয়ে না। এটা তুমি কি দিয়ে বের করেছো, জ্যামিতি, পিথাগোরাস দিয়ে বের করছো, জ্যামিতি, মোট কথা জ্যামিতি দিয়ে। এটা অন্য কোনো রকম ত্রিভুজ হলে সেখানেও আমরা জ্যামিতি দিয়ে বের করতাম, তাই না? যদি ত্রিভুজটা এমন হইতো, দেখাই তোমাকে, ত্রিভুজটা তো সমকোণী দিছি বোঝার জন্য। যদি এমন হইতো, ধরো এই 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 হইতো, তাহলে দেখো আমি বললাম তুমি এখান থেকে A থেকে B তে যাবা, তো তুমি A থেকে B তে এই পথে গেলা, এই পথে গেলা, তাহলে এটা হচ্ছে দূরত্ব, আর এটা হচ্ছে তোমার সরণ। তখন তুমি এই সরণটা অবশ্যই ত্রিভুজ সমাধান করে তোর সরণটা বের করতা। মানে সরণ যখন আমরা হিসাব করতেছি তখন ত্রিভুজ সরণ সমাধান করে বের করতেছি। তাহলে সরণ মানে ভেক্টর রাশি, তো সরণ একটা, তাই না? সরণ কি ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি যোগ কিংবা বিয়োগ আমরা বের করি জ্যামিতিক নিয়মে। একটু লিখো, স্কেলার রাশি যোগ বিয়োগ হয় বীজগাণিতিক নিয়মে, আর ভেক্টর রাশি যোগ বিয়োগ হবে, ভেক্টর রাশির যোগ বিয়োগ হবে, যোগ বিয়োগ জ্যামিতিক নিয়মে হয়, জ্যামিতিক নিয়মে হয়। এই কথাটা ভাই খুবই গুরুত্বপূর্ণ, কঠিন কোনো কথা না ভাই। ওই দেখবা ম্যাক্সিমাম টাইম পিথাগোরাস ইউজ হচ্ছে। হ্যাঁ, তাহলে ভাই এখানে জ্যামিতিক নিয়মে
এবি এর দৈর্ঘ্য বের করতেছো। ঠিক একইভাবে এখানে জ্যামিতিক নিয়মে সরণ হচ্ছে 0, কারণ যেখান থেকে জার্নি স্টার্ট ওইখানে এসে শেষ, তার মানে সরণ হচ্ছে 0, 0 ভেক্টর, তাই না? এই ব্যাপারটা একটু বুঝতে হবে যে ভেক্টর রাশি যোগ বিয়োগ হবে জ্যামিতিক নিয়মে। নরমাল বীজগণিতের মতো 2 আর 4 যোগ করে দিলা ভেক্টর রাশি পাওয়া যাবে না, 5 আর 4 যোগ করলে 9, তুমি সরণ পাচ্ছ না। তোমার এটা জ্যামিতি করে করে ভেক্টরটা বের করতে হবে। এখন এটা এই যে ভেক্টর যে জ্যামিতিক নিয়মে হয়, এই কিছু নিয়ম আমাদের আছে। এখন ভেক্টর যোগ করা শিখবো আমরা। কি শিখবো? ভেক্টর যোগ করা, মানে দুইটার ভেক্টর যোগ হয়ে নতুন একটা ভেক্টর পাচ্ছি, এই নতুন ভেক্টরটা কেমনে বের করব। দেখো, ভেক্টর যোগ করার আগে আমাদের কিছু শর্ত জানতে হবে, এগুলো ছাড়া ভেক্টর যোগ করা যাবে না। প্রথম শর্ত হচ্ছে যাদেরকে তুমি যোগ করবা এদের সমজাতীয় হইতে হবে। কি হইতে হবে? সমজাতীয়। মনে করো একটা হচ্ছে বল আর একটা বেগ, বল আর বেগ তুমি যোগ করতে পারবা না। সাপোজ 10 নিউটন বল, 2 মিটার পার সেকেন্ড বেগ, তুমি এদেরকে যোগ করতে পারবা না। যোগ করতে হলে অবশ্যই সমজাতীয় হইতে হবে, দুইটাই বল হইতে হবে, দুইটাই বেগ হইতে হবে, অথবা দুইটাই সরণ হইতে হবে, দুইটাই ত্বরণ হইতে হবে। তারপর দেখো, যোগ করার ক্ষেত্রে 2 নম্বর শর্ত হচ্ছে একই বস্তু বা বিন্দুর উপর ক্রিয়াশীল হইতে হবে। ধরো আমি বললাম যে মেসি রে তো সবাই চিনো, এসে মেসি, মেসি ফুটবল মারলো কিক এই দিকে, আর নেইমার আইসা এ হচ্ছে নেইমার, নেইমার ফুটবল কিক মারলো এই দিকে। এই দুইটা ভেক্টর তুমি কখনোই যোগ করতে পারবে না, কারণ এই ফুটবলে লাথির দিক, লাথিটা হচ্ছে এই ফুটবলে, আর মেসি ফুটবলে লাথি মারছে এইখানে। এদেরকে তুমি কখনোই যোগ করতে পারবে না, কখনোই যোগ করতে পারবে না। ভেক্টর দুইটা একই বিন্দুতে ক্রিয়াশীল হইতে হবে। যদি এরকম হইতো যে নেইমার আইসা এই ফুটবলটার এই এট এ টাইম এদিকে লাথি মারছে, মেসি মারছে এইদিকে, তখন এই দুইটা যোগ হয়ে ফুটবলটা মাঝামাঝি কোথাও চলে যেত, তাহলে তখন ভেক্টর যোগ করা যেত। তাহলে ভেক্টর যোগ করার জন্য কলেজে কিন্তু ধরবে টিচাররা, আমাদেরকেও ধরছে, ভেক্টর যোগ করার জন্য অবশ্যই ভেক্টরগুলোকে একই বিন্দুতে ক্রিয়াশীল হইতে হবে, তাছাড়া যোগ করা সম্ভব না। ধরো একটা, মনে করো তুমি তোমার বাসায় তোমার গালে একটা চর মারলা, আমি এখানে বসে আমার গালে একটা চর দিলাম, এই দুইটা চরকে যোগ করা যাবে না, কারণ এরা একই বিন্দুতে না। যদি দুইটাই ধরো তোমার গালে এভাবে দিতাম, তাহলে এই দুইটারে যোগ করতে পারতাম, কারণ একই বিন্দুতে ক্রিয়াশীল। বুঝতে পারছো? একই বিন্দুতে ক্রিয়াশীল হলে যোগ করা যাবে, নাহলে যোগ করা যাবে না। 3 নম্বর শর্ত কি? একই সময়ে ক্রিয়াশীল হইতে হবে। ধরো 10 মিনিট আগেও লাথি মারলো, ও গিয়া লাথি মারলো 10 মিনিট পরে, তাহলে হইব একই সাথে এট এ টাইম একই বিন্দুতে ক্রিয়াশীল হইতে হবে, তাছাড়া ভেক্টর যোগ করা যাবে না। এই শর্তগুলো লিখলাম। এবার ভেক্টর যোগের কিছু নিয়ম, কিছু রুলস আছে, সেই রুলসগুলোর প্রথম রুলস হচ্ছে ত্রিভুজ সূত্র। সবাই একটু লিখো, এটা আগে লিখো, এরপরে বুঝাই। লিখো, এটাকে বলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। 1 মিনিট সময় দিলাম, লিখে ফেলো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। লিখে ফেলো। আজকের ভেক্টর যোগের কিছু নিয়ম আমরা শিখবো। এর মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ওকে, ওকে, লিখছ? লিখলে এবার দেখো কি বলছে। বলছে যে একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে, এই কথাটা গুরুত্বপূর্ণ, এই কারণে বোল্ড করে দিছি, একই ক্রমে দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। প্রথম কথা, এখানে লব্ধিটা কি? লব্ধি হচ্ছে ফলাফল, ইংলিশ হচ্ছে রেজাল্টেন্ট, মানে দুইটা মিলে যেটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে লব্ধি। যেমন ধরো, লব্ধিটা আগে বুঝি। ধরো এটা হচ্ছে তোমাদের জাহাঙ্গীর আলম শুভ ভাইয়া, মোটা সোটা, মোটামুটি 120 কেজি ভাইয়ের ভর। তো শুভ ভাইয়া ধরো কোনোদিন যদি দুইটা বিয়ে করে, তাহলে এই হচ্ছে তার প্রথম বউ, মনে করো এইজন, হ্যাঁ, প্রথম বউ মনে করো শুভ ভাইকে কোমরে দড়ি বেঁধে এদিকে টানতেছে, হচ্ছে তার দ্বিতীয় বউ, মনে করো শুভ ভাইয়ের কোমরে দড়ি বেঁধে এদিকে টানতেছে।
এটা হচ্ছে 10 নিউটন বলে টান দিচ্ছে, এটা মনে করো 30 নিউটন বলে টান দিচ্ছে। বলো তো সবাই কোন দিকে যাবে? সবাই কোন দিকে যাবে? 9 10-এ পড়ছো কিন্তু 10 নিউটন আর ওটা যেহেতু 30 নিউটন, একই বিন্দুতে দুইটা বল 10 এবং 30 ক্রিয়াশীল, তাহলে অবশ্যই সবাই মোটা বউটার দিকে যাবে, এই দিকে যাবে, তাই না? কত বলে যাবে? 30 থেকে 10 মাইনাস হয়ে 20 নিউটন বলে শুভভাই যাবে। এটাকে বলে লব্ধি। লব্ধি ইংলিশে বলে রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট। তাহলে লব্ধিটা কি? এই যে দুইটার মিলিত যেই ফলাফল, এটা হচ্ছে লব্ধি বা রেজাল্টেন্ট। তো লব্ধিটা বুঝছি, লব্ধি মানে ফলাফল। মেসি আর নেইমার এসে একটা ফুটবলকে কিক করলো, লাথি মারলো। ফুটবলটা মেসি যেদিকে মারছে সেদিকেও যায় নাই, নেইমার যেদিকে মারছে সেদিকেও যায় নাই, মাঝামাঝি চলে গেছে। এই যে মাঝামাঝি চলে গেল, এটা হচ্ছে লব্ধি। লব্ধি লাথি, দুইজনের মিলিত ফলাফল যেটা, সেটা। তো এখন ভেক্টরেরও লব্ধি আছে, দুইটা ভেক্টর মিলে নতুন একটা ভেক্টর সৃষ্টি করে, সেটাই আমরা দেখতে চাচ্ছি ত্রিভুজ সূত্রের মাধ্যমে। খেয়াল করো সবাই, দেখো এখানে বলছে দুইটা ভেক্টর একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে একই ক্রমে, তার মানে ধর একই ক্রমে বলতে বোঝায়, মনে করে একটা ভেক্টর, এই একটা ভেক্টর, আরেকটা ভেক্টর মনে করে এইটা, একই ক্রমে মানে একটার পিছনে আরেকটা। এটা মনে করো এ ভেক্টর, এই না, এটা মনে করো পি ভেক্টর, এই যে এটা এই লেংথ দ্বারা বোঝাচ্ছে ভেক্টরের মান, আর অ্যারো চিহ্ন দ্বারা বোঝাচ্ছে দিক। এটা হচ্ছে কিউ ভেক্টর। একই ক্রমে মানে একজনের পিছনে আরেকটা লেগে রয়েছে, মানে এই যে এটার মাথার সাথে এটার পা, এটার মাথা এভাবে আছে একই ক্রমে। যদি এভাবে থাকে তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তৃতীয় বাহু কোনটা? এই যে এটা দেখাই, এটা হচ্ছে ত্রিভুজের তৃতীয় বাহু, এখান থেকে সংযোগ করে এটা, এটা হচ্ছে ত্রিভুজের তৃতীয় বাহুটা। এটা বিপরীত ক্রমে। বিপরীত ক্রমে মানে ওরা যেই ক্রমে আছে, এই যে এইভাবে সিরিয়াল আছে, ঠিক তার উল্টা ক্রমে এটা হবে পি এবং কিউ ভেক্টরের লব্ধি বা রেজাল্টেন্ট। এটাকে বলছি আমরা আর। লব্ধিকে নরমালি আর দ্বারা প্রকাশ করে। এখানে আমরা লিখতে পারবো যে আর ভেক্টরটি হলো পি ভেক্টর এবং কিউ ভেক্টরের সমষ্টি বা লব্ধি। বুঝছো? আবারও বুঝাই, দেখো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের দুইটা বাহু পি এবং কিউ নির্দেশ করতেছে, যে একই ক্রমে দেখতে হবে, একই ক্রমে আছে কিনা। একই ক্রমে মানে একজনের পিছনে আরেকজন লাইগা আছে কিনা। হ্যাঁ, যদি এরকম থাকে তাহলে ত্রিভুজের যে 3 নাম্বার বাহুটা, ওইটাই হবে এদের লব্ধি, অবশ্যই বিপরীত ক্রমে। আবারও বুঝো, ধরো একটা ত্রিভুজ আবার অঙ্কন করলাম, একটা ত্রিভুজ ধরো একই ক্রমে, এই যেটা দিলাম, মনে করো এটা একটা বাহু, এটা একটা বাহু, এরা কি একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করতেছে, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। তো লব্ধি সূত্র অনুযায়ী যদি একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে ত্রিভুজের যে 3 নাম্বার বাহুটা, ওইটা বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। বিপরীত মানে কি? ওরা যেই সিরিয়াল আছে তার উল্টা সিরিয়ালে এটা, এটাই এই পি এবং কিউ এর লব্ধি নির্দেশ করবে। কারণ এই লব্ধি মানে কিন্তু যোগফল না, আগেই বলছি ভেক্টর মানে বাংলা যোগ না, লব্ধি মানে যোগফল না। তো বলতে পারো ভাই যোগ দিচ্ছেন, ধরো এটার মান হচ্ছে 10, এটার মান 5, লব্ধি মানে এখানে 10 যোগ 5 না, না, লব্ধি মানে এই লব্ধির মান যদি বের করতে হয় তাহলে এটা জ্যামিতি করে বের করতে হবে। দিক বের করতে হলেও আমরা এভাবে বের করব। মানে তাহলে এটা কি যোগ না, মানে এটা কি? এটা ভাই ভেক্টর যোগ। দেখো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা মানের যোগ না। 10 যোগ 5 না, 10 যোগ 5 মানে মানের যোগ, এটা কিন্তু ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ আর মানের যোগ একই নয়, এটা হচ্ছে ভেক্টরের যোগ। আর ভেক্টরের যোগ আমরা করি জ্যামিতিক নিয়মে। তাহলে এই লাইনটা দ্বারা খালি আমরা বুঝবো যে পি আর কিউ এর লব্ধি হচ্ছে আর, আর কিছুই না। এটা এটুকুই বুঝবো যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর মিলিত হয়ে লব্ধি বানাইছে কি আর, রেজাল্টেন্ট হইছে আর। এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। সবার মাথায় ঢুকছে? যে আমরা দেখবো ভাই এত ঢোকাঢোকির কিছু নাই, খেলে এভাবে চিন্তা করবা। আমরা দেখবো একটা ত্রিভুজ দিয়ে দিবে, আমরা দেখবো কে কার পিছে লাইগা আছে, কে কার পিছনে লাইগা আছে, এই দুইটার যোগ করব, এই যোগফলটা হবে বিপরীত ক্রমে যে আছে তার সমান। শেষ। আমাদের প্রশ্ন দিবে, একটা ত্রিভুজ দিবে, আমরা কি দেখবো? কে কার পিছনে লাইগা আছে, এদেরকে যোগ করব, এটা পাবো বিপরীত ক্রমে যে আছে তার সমান। যে কে কার পিছে লাইগা আছে, পি কিউ এর পিছে লাইগা আছে, তাহলে পি আর কিউ কে যোগ করব, এই যোগফলটা হবে বিপরীত ক্রমে যে আছে তার সমান।
ওকে, আর এই যোগফল দ্বারা মানের যোগ বোঝায় না, যখনই উপরে ভেক্টর সাইন থাকবে এটা বোঝায় ভেক্টরের যোগ, আর ভেক্টরের যোগ বীজগণিত নিয়মে হয় না। তার মানে মান দিয়ে দিলে তুমি 10 আর 5 যোগ করবা, হবে না, বীজগণিত নিয়মে হবে না, এটা জ্যামিতিক নিয়মে যোগ করতে হবে। সেই জ্যামিতিক নিয়মে যোগ করার কিছু পন্থা আছে, আমি দেখাবো, সমস্যা নাই। আপাতত এতটুকু বুঝছো কিনা বলো, তোমাদেরকে আমি দেখাই, এটুকু বুঝলে পরেরটুকু বুঝতে পারবা। তার মানে এখান থেকে কতটুকু নিব এটুকুই, যে কে কার পিছে লাগা আছে সেই দুইটা সমষ্টি হবে তৃতীয়টার সমান, অবশ্যই তৃতীয়টার বিপরীতমুখী হইতে হবে। আর এখানে এই যোগ মানে কিন্তু ভাই মানের যোগ না, উপরে ভেক্টর সাইন মানে মানের যোগ না, এটা হচ্ছে ভেক্টরের যোগ, আর ভেক্টরের যোগ বীজগণিত নিয়মে আমরা করতে পারবো না। সো মান দিয়ে দিলে যোগ করে দিবা ফটাস করে হবে না, তখন জ্যামিতিক নিয়মে করতে হবে, এইটুকুই। সো এইটুকু নিব আমরা এখান থেকে, আর কিছুই না। এবার এখান থেকে যেটুকু নিছি সেটা নিয়ে আমরা ভেক্টরের মান এবং দিক বের করতে পারি কিনা সেটা দেখি, চলো। লব্ধির মান এবং দিক বের করতে পারি কিনা সেটাও দেখবো। তার আগে তোমরা আমাকে এটার উত্তর বলো, দেখো আগেই বলি ভেক্টরের যোগ মানে কিন্তু মানের যোগ না, মান এবং দিক দুইটাই বিবেচনা করতে হবে। বলো এটার উত্তর দাও দেখি, এই যে এটার উত্তর দাও, চিত্র অনুযায়ী নিচের কোনটি সঠিক, বলো এই চিত্র অনুযায়ী নিচের কোনটি সঠিক, এরকম প্রশ্নই দিবে। ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ইকুয়েশন গুলো বেশি আসে। আমাদের যদি ত্রিভুজ দিয়ে দেয় আমরা দেখব কে কার পিছনে লাগা আছে, সেই দুইটা সমষ্টি হবে বিপরীত ক্রমে যে আছে তার সমান। দেখি আমরা এই চিত্র থেকে দেখব কে কার পিছনে লাগা আছে, দেখো তো পি কি কিউ এর পিছনে লাগা আছে, না, পি এইদিকে কিউ মুখোমুখি, তো লাগা নাই। আমার একই ক্রমে থাকতে হবে, একই ক্রমে কে কে আছে দেখো তো, এই যে দেখো আর এবং কিউ, কিউ এর পিছনে আর লাগা আছে, কে কার পিছনে লাগা আছে তাদেরকে যোগ করব, তার মানে আর এর সাথে কাকে যোগ করব, কিউ। হ্যাঁ দেখো একই ক্রমে আছে, আর এবং কিউ একই ক্রমে আছে, একই ক্রমে দুইটা সমষ্টি হবে, তৃতীয়টা যেটা বিপরীত ক্রমে আছে তার সমান। দেখো তো পি কিন্তু তাদের বিপরীত ক্রমে আছে, তাই না? তাহলে এই দুইটা সমষ্টি হবে পি এর সমান। তাহলে নিচের চিত্র অনুযায়ী কোনটি সঠিক? সঠিক হবে পি ভেক্টর সমান আর প্লাস কিউ, এই যে বি নাম্বার অপশন। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো নাই? মজা লাগতেছে ব্যাপারটা? একই ক্রমে যারা আছে তাদেরকে যোগ করব, এই সমষ্টিটা হবে বিপরীত ক্রমে যে আছে তার সমান। শেষ। এবার বলো পরেরটা দেখি, এটা কে কে পারে দেখি। এটা যারা যারা পারবে মানে মাত্র উত্তেজিত 27 তারা ঢাবিয়ান হয়ে গেল, আমি বলে দিতে পারবো যে তারা শিওর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে। বলো দেখি, আমি দেখতে চাই কারা কারা ঢাবিয়ান, আমি ঢাবিয়ানদের দেখতে চাই, ঢাবিয়ানদের দেখতে চাই। দেখি আমার ঢাবিয়ান কই, আমার ঢাবিয়ান আন্ডা বাচ্চারা কই, দেখি তো উত্তরটা দাও তো দেখি। যারা এটা উত্তর দিতে পারবা তারা ঢাকা ইউনিভার্সিটির 11-12 সেশনে চান্স হয়ে যাবে, ঠিক আছে? উম্মে রেজা বলছে বুঝি না, না বুঝলে আবার দেখো, বাট আমি বারবার বলছি একই ক্রমে যারা আছে তাদের সমষ্টি হবে বিপরীত ক্রমে যে আছে তার সমান। এটার উত্তর কোনটা হবে বলতে পারবা? ভাই তুমি প্রত্যেকটা ত্রিভুজ দেখে ওই কথাটা লিখো, কে কার পিছনে লাগা আছে এদের সমষ্টি বিপরীত ক্রমে যে আছে তার সমান, ওইটা লিখো দেখি। প্রথম অপশন নাম্বার এ, দেখো পি কিউ এর পিছনে লেগে আছে, তাহলে এ নাম্বার অপশনটা যদি আমি করি, পি প্লাস কিউ বিপরীত ক্রমে কে আছে আর, তাহলে ইজ ইকুয়াল টু আর। এটা কি অপশনে আছে? এটা কি মিলছে? মিলে নাই। এরপর বি নাম্বারটা দেখি, বি নাম্বারটা হচ্ছে আর প্লাস আর ইজ ইকুয়াল টু কিউ, হয় নাই। সি নাম্বারটা দেখি, সি দেখো তো কে কার পিছনে লেগে আছে, কিউ এবং আর, কিউ এবং আর, তাহলে কিউ এবং আর একে একজনের পিছনে লেগে আছে, বিপরীত ক্রমে কে আছে, পি। আর ডি নাম্বার অপশনটা কি বলতো? ডি নাম্বার অপশনে কে কার পিছনে লেগে আছে, পি কিউ আর, এখানে কেউই বিপরীত ক্রমে নাই। ডি নাম্বারটা অপশনে বুঝো, পি প্লাস কিউ সমান আর লিখতে পারবো না, এটা লেখা যাবে না, কারণ আর কিন্তু বিপরীত ক্রমে নাই, আরো একই ক্রমে আছে। দেখো তিনটা সিরিয়াল আছে, এটা 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 সিরিয়াল, আর যেহেতু একই ক্রমে নাই তাহলে সমান আর লেখা যাবে না। বাট দেখো যদি আমরা আর কে উল্টায় দিই, এই যে এটা পাবো, আর কে উল্টাইলে আমরা কি ভেক্টর পাবো, মাইনাসের আর ভেক্টর পাবো। পড়াইছিলাম না, কোন ভেক্টরকে উল্টাইলে তার বিপরীত ভেক্টর পাওয়া যায়।
তাহলে আর আছে, আর কে যদি উল্টায় দেই পাবো মাইনাস আর, মাইনাস আরটা আবার বিপরীত ক্রমে। আমরা জানি একই ক্রমে যারা আছে তাদের সমষ্টি হবে বিপরীত ক্রমের সমান। বিপরীত ক্রমে আর নাই, মাইনাসের আর আছে। বুঝছো ব্যাপারটা? আবারও বুঝো, দেখো এইখানে এটা কাজে লাগবে। দেখো সবাই খেয়াল করো, পি কিউ এর পিছনে লেগে আছে, তাহলে পি আর কিউ এর সমষ্টি হবে বিপরীত ক্রমে যে আছে তার সমান। এখানে আর কিন্তু বিপরীত ক্রমে নাই, আরও একই ক্রমে আছে। তাহলে ভাই আর নাই, বাট আমরা জানি আর কে যদি আমরা উল্টিয়ে দেই, সিম্পলি এই ভেক্টরটাকে ধরে যদি আমরা উল্টিয়ে দেই, যেটারে ধইরা জাস্ট আমরা সিম্পলি উল্টায় দিলাম, তাহলে আমরা আর এর বিপরীত ভেক্টর পাবো, যেই ভেক্টরটার নাম হচ্ছে মাইনাস আর ভেক্টর, তাই না? বলছিলাম। এবার দেখো তো এটা মাইনাস না প্লাস, ওইটা তোমার ম্যাটার না, ম্যাটার হচ্ছে পি ভেক্টর কিউ ভেক্টর একই ক্রমে আছে, বিপরীত ক্রমে আছে মাইনাস আর। তাহলে পি কিউ একই ক্রমে আছে, বিপরীত ক্রমে আছে মাইনাস আর। এই তিনটা অপশনের মধ্যে প্রশ্নকে ম্যাচ করতেছে কোন অপশনটা? বি নাম্বার অপশনটা, তাই না? কারণ বি নাম্বার অপশনই আর সমান কি পাচ্ছি? আর সমান পাচ্ছি পি, আর কিউ কে এই পাশে পাঠা দিলে মাইনাস কিউ, শেষ। তাহলে অ্যান্সার হচ্ছে, সরি, সি নাম্বার অপশনটা অ্যান্সার হচ্ছে সি। এখানে অ্যান্সার হবে সি। বাট আমি তিনটা অপশনই বুঝাইলাম। এটা তো সোজা, আর প্লাস আর সমান কিউ, এটা তো সোজা, এটা লেখার দরকার নেই। আমরা কি বুঝছি যে অ্যান্সার সি হবে? দেখি তো ঢাবিয়ান পোলাপাইন, দেখি কারা কারা ঢাবিয়ান আছে। আমরা তো বুঝতে পারছি যে অ্যান্সার হবে সি। ওকে, অ্যান্সার হচ্ছে সি, গুড। আর এটা একই ক্রমে নাই, এই কারণে বিপরীত ক্রম বানাইয়া, আর যদি হয় আর এর বিপরীত ভেক্টর কোনটা? মাইনাস আর, তাহলে মাইনাস আর। তাহলে এই মাইনাস আর কে যদি আমার ওই পাশে নেই, পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0, মাইনাস আর কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0। এটা মানে হচ্ছে যদি তিনটা ভেক্টর একই ক্রমে থাকে, ধরো এরকম ভাবে আছে তিনটা ভেক্টর, এই 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 তিনটা ভেক্টর যদি একই ক্রমে থাকে, তিনটা সমষ্টি হবে 0। এই দেখো এখানে তিনটা ভেক্টর একই ক্রমে থাকার কারণে এই সূত্রটা আসছে, এখান থেকে এটা আসছে। একই ক্রমে থাকলে তিনটাই একই ক্রমে, তাহলে এটা যোগ এটা যোগ এটা যেগুলো 0ই হবে। বুঝলা? ওকে, পরের কোশ্চেনে যাই, দেখি। এই যে দেখো সেম কোশ্চেন, দেখাও যে একটি বিন্দুর উপর, এখানে হবে একটি বিন্দুর উপর, দেখাও যে একটি বিন্দুর উপর ক্রিয়ারত তিনটি বলের মান এবং অভিমুখ একই ক্রমে একটি ত্রিভুজের তিনটি বাহু সূচিত করলে লব্ধি শূন্য হয়। এটাই মাত্র দেখাইলাম, যে বলছে দেখাও যে একটা বিন্দুর উপর তিনটি বল মান এবং অভিমুখ একই ক্রমে একটি ত্রিভুজের তিনটা বাহু সূচিত হয়। একই ক্রম, একই ক্রম মানে এটা যেদিকে এটাও, মানে একজন তিনজনের বেশি লেগে রয়েছে, তাহলে এদের লব্ধি যে শূন্য হয় সেটা দেখাইতে বলছে। আমি ধরি এটা হচ্ছে পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর। আমরা এখানে এইভাবে লিখব যে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী কি লেখা যায় বলো? ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী, ত্রিভুজ সূত্র অনুযায়ী কি ভাইয়া? যে একই ক্রমে যারা আছে তাদের সমষ্টি বিপরীত ক্রমে যে আছে তার সমান। তো এখানে আমরা লিখতে পারবো একই ক্রমে কে কে আছে? পি এবং কিউ, এদের সমষ্টি বিপরীত ক্রমে কে আছে? কেউ আছে? বিপরীত ক্রমে কেউ নাই, এই কারণে বিপরীত ক্রমে আমি বানায় নিব। জাস্ট সিম্পলি এটার যদি উল্টায় দিই, তাহলে এটাই হবে বিপরীত ক্রম, এবং এটার নাম হবে মাইনাসের আর ভেক্টর। আমরা বিপরীত ভেক্টর পড়াইছি, একটা ভেক্টরকে উল্টিয়ে দিলেই তার বিপরীত ভেক্টর পাওয়া যায়, এক্ষেত্রে মানের কোনো চেঞ্জ হয় না। তো এটা হচ্ছে মাইনাসের আর, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এটা সমান সমান মাইনাসের আর ভেক্টর লেখা যাবে ওই ত্রিভুজ অনুযায়ী। যেহেতু প্লাসের আর কে উল্টাইলে আমরা বিপরীত ক্রম পাবো, দুইটা সমষ্টি হচ্ছে একই ক্রমের, দুইটা সমষ্টি হচ্ছে তৃতীয়টার সমান যেটা বিপরীত ক্রমে আছে। সেখানে লিখতে পারবো পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0। 0 লিখলে ভুল হবে, 0 এরকম লিখতে হবে, কারণ ভেক্টরের সমষ্টি আমরা যদি 0 পাই অবশ্যই সেটা শূন্য ভেক্টর। খালি শূন্য লিখলে কিন্তু ভুল, খালি শূন্য লিখলে ভুল, বইয়ে খালি শূন্য লেখা আছে বাট এটা শূন্য বার হবে। এই লাইনটাতে লেখার পর লিখবা কি, যে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিন্দুর উপর ক্রিয়ারত তিনটি বলের মান এবং অভিমুখ
একই ক্রমে তিনটা ত্রিভুজের বাহু সূচিত করলে লব্ধি হবে শূন্য। এই যে তিনটার সমষ্টি শূন্য, এই সমষ্টি হচ্ছে লব্ধি, লব্ধি হচ্ছে শূন্য ভেক্টর। শেষ। মানে এই লাইনটা এরপরে এখান থেকে এটুকু লিখে দিবা, এখানে এটুকু লিখে দিবা, তাইলে হয়ে গেল। শেষ। বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পেরেছো। কারণ খালি ত্রিভুজ সূত্রটা মাথায় রাখবে এটাই, এই যে এখানে যে ত্রিভুজ সূত্রটা দিছি, যে একই ক্রমে যেটা হবে তাদের সমষ্টি হবে বিপরীত ক্রমের সমান। বুঝছো? বিপরীত ক্রমটা না থাকলে আমি সেটাকে বানায় নিব উল্টায়া, তাহলে উল্টানোটার সমান হবে। উল্টানোটার সমান হলে পি প্লাস কিউ প্লাস আর সমান শূন্য হবে। ওকে, সবাই ক্লিয়ার? এটুকু এটুকু ক্লিয়ার হলে চলো এবার আমরা আসল কাজে হাত দিই। আমরা এখন ভেক্টরের মান এবং দিক বের করবো। এটা তো গেল ত্রিভুজ সূত্র, বুঝলাম। এবার অ্যাকচুয়ালি মান কেমনে বের করব, দিক কেমনে বের করব সেটা দেখাবো। চলো আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী পড়ছি কি, সবাই একটু বলো। ত্রিভুজ সূত্র অনুযায়ী পড়ছি, ধরো এই একটা বাহু ত্রিভুজের, ত্রিভুজের মনে করো এটা একটা বাহু, এটা মনে করো ত্রিভুজের একটা বাহু, এটা ত্রিভুজের একটা বাহু, এটা ত্রিভুজের আরেকটা বাহু। এই দুইটা বাহু দুইটা ভেক্টর নির্দেশ করতেছে, একটা ভেক্টর হচ্ছে পি ভেক্টর, আরেকটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর। ওকে, তো দুইটা বাহু যদি দুইটা ভেক্টর নির্দেশ করে একই ক্রমে, তাহলে বিপরীত ক্রমে যে থাকবে, এই যে এটা বিপরীত ক্রমে যেটা, বিপরীত ক্রমে যেটা থাকবে এটার এই পর্যন্ত, এই বিপরীত ক্রমটা হবে তাদের লব্ধি, তাই না? লব্ধিকে আমরা নরমালি আর দ্বারা প্রকাশ করি। সেখানে আমরা লিখতে পারবো, এখান থেকে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারবো বলো? ত্রিভুজ সূত্র অনুযায়ী লিখতে পারবো আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা তো লেখা যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি বললাম, ভালো মতো শুনবা, এই পর্যন্ত তো বুঝি। এবার আমি তোমাকে বললাম যে যে পি ভেক্টর, এই যে এটার মান আমি দিয়ে দিলাম 10। ধরো এটার মান হচ্ছে পি, ওই যে 10 যেটা সেটা পি মান, এটা মান ভ্যালু। এই যে কিউ ভেক্টর, এটার মান হচ্ছে কিউ। তাহলে লব্ধির মান কত? মান বলতে লব্ধির লেংথ কত বলো? মানে এটা ধরো 10, এটা মনে করো 5, তাহলে লব্ধির মান কি? 10 যোগ 5 সমান 15। লব্ধির মান কি এটা? দেখো তো এটার মান কি? এটা 10 হলে এটা 5 হলে এই বাহুটা কি 15 হবে? ভুলেও না, এটা কিন্তু ভুল। আমি এবার মান চাইলাম, কি চাইলাম? মান। যে পি ভেক্টরের মান হচ্ছে পি, কিউ ভেক্টরের মান হচ্ছে কিউ। তাহলে লব্ধির মানটা বের করো, লব্ধির মান। এখান থেকে কখনোই তুমি যোগ করে লব্ধির মান বের করতে পারবে না, বের করতে হলে জ্যামিতি দিয়ে বের করতে হবে। জ্যামিতি দিয়ে বের করা শুরু করি, চলো। এটাই লাস্ট টপিক আজকের, খেয়াল করো। এক্ষেত্রে আমরা জ্যামিতি দিয়ে এই বাহুটার দৈর্ঘ্যটা বের করব। একটা বাহু দেওয়া আছে পি, আরেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কিউ। আরেকটা জিনিস দেওয়া থাকতে হবে, তাছাড়া তুমি আর বের করতে পারবে না, সেটা হচ্ছে অ্যাঙ্গেল। অবশ্যই একটা অ্যাঙ্গেল দেওয়া থাকতে হবে। ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা কত? থিটা। কারণ তুমি আর এর মানটা বের করবা। কার মান বের করবা? আর এর মান, মানে এই আর এর দৈর্ঘ্যটা বের করবা। একটা ত্রিভুজের দুইটা বাহু, একটা কোণ দেওয়া থাকলে তৃতীয় বাহু আমরা বের করতে পারি। কিভাবে পারি দেখো, আমরা যে কাজটা করব, প্রথমত অবশ্যই কোণটা দেওয়া থাকবে, নাহলে কিন্তু হবে না, নাহলে তুমি বের করতে পারবে না। প্রথমত আমি একটু এই বাহুটাকে বর্ধিত করব, করলাম। বর্ধিত করে কত সহজ নিয়মে করি দেখো, এর উপর আমি একটা লম্ব টেনে দিলাম এখান থেকে, এটুকু, এই কাজটুকু করলাম। তোমরা আমাকে বলো তো, এই কোণটা থিটা দেওয়া হলে এই কোণটা কত? এই কোণটা 180 মাইনাস থিটা। এই কোণটা কত বলো তো? 180 মাইনাস থিটা। এটা নিয়ে তো সন্দেহ নাই, তাই না? পুরোটা 180, এটা থিটা হলে এটা অবশ্যই 180 মাইনাস থিটা। আমার টার্গেট এই আর বের করব। কি বের করব? আর। তোমরা বলো তো, এই যে হাইলাইটার দিয়ে দেখাই, এই যে এই বাহুটা কত? এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কিউ, এই বাহুটার দৈর্ঘ্য কিউ। এই কোণটা কত? 180 মাইনাস থিটা। এটা কি একটা ছোট্ট সমকোণী ত্রিভুজ না? এই ছোট্ট সমকোণী ত্রিভুজটা থেকে আমি একটু আলাদা করে লিখি, ছোট্ট সমকোণী ত্রিভুজটাকে আমি আলাদা করে এখানে আঁকি। চলো, এই যে ছোট্ট সমকোণী ত্রিভুজটাকে আমি এখানে আলাদা করে রাখলাম। এই সেই ছোট্ট সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের এই বাহুটা হচ্ছে কিউ, এই কোণটা হচ্ছে 180 মাইনাস থিটা। তাহলে ভাই আমি কি এই লম্বটা বের করতে পারবো? এই ভূমিটা বের করতে পারবো? পারবো।
সমকোণী ত্রিভুজে একটা কোণ আর অতিভুজ থাকলে লম্ব ভূমি সবই বের করা যায়। কারণ আমরা জানি লম্ব বের করার ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন থিটা, মানে সাইন এই কোণটা এত বড় বারবার লিখতে ভালো লাগতেছে, এটা আলফা দিই, 180 মাইনাস থিটা মানে আলফা, তাহলে সাইন আলফা মানে সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ হচ্ছে কিউ, সুতরাং এখানে লম্ব হচ্ছে কিউ সাইন আলফা, লম্বটা কত কিউ সাইন আলফা। এই যে এই ছোট্ট ত্রিভুজের এই লম্বটা পেয়ে গেল। ঠিক একইভাবে আমি যদি ভূমিটা বের করতে চাই, যে ভূমি কজ আলফা, তাই না, কবরে ভূমি আছে, ভূত আছে, এই যে ভূমি বাই অতিভুজ হচ্ছে কিউ, সুতরাং আমাদের যে ভূমি, এই ছোট্ট ত্রিভুজের ভূমি হচ্ছে কিউ কজ আলফা, এই আলফা হচ্ছে 180 মাইনাস থিটা, ওইটা পরে আমি এখানে লিখে রাখলাম, আলফা মানে হচ্ছে ওটা পরে বসাবো 180 মাইনাস থিটা। ওকে, তো দেখো এই যে ছোট্ট ত্রিভুজে যে ডট লাইনের লম্বটা পাইলা, ডট লাইনের ভূমিটা পাইলা। এবার তোমরা আমাকে বলবা এইখান থেকে শুরু করে একটা বড় ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা এই আমাদের টার্গেট কিন্তু এই বড় ত্রিভুজের অতিভুজটা বের করা। আমাদের টার্গেট এই বড় ত্রিভুজটার কি বের করব, অতিভুজ, এটা দৈর্ঘ্য মানেই মান। বলো তো দেখি এখান থেকে এটুকু কত হবে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটুকু কত হবে, কেউ বলতে পারবা? এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে পি, আর এই অংশটুকু বের করছো তুমি ভূমি কিউ কজ আলফা, তাহলে এই পুরোটা হবে পি প্লাস কিউ কজ আলফা। সন্দেহ আছে? সন্দেহ নাই। আর এই লম্বটা কত, কিউ সাইন আলফা, এই লম্বটা অলরেডি বের করছে কিউ সাইন আলফা, তাহলে লম্ব হচ্ছে কিউ সাইন আলফা, বড় ত্রিভুজের লম্ব হচ্ছে কিউ সাইন আলফা, বড় ত্রিভুজের ভূমি হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা, এগুলো কিন্তু মান। লম্ব পাইছো, ভূমি পাইছো, তাহলে অতিভুজের মানটা কত হবে বলো? বড় ত্রিভুজের অতিভুজের মানটা হবে আর সমান রুট ওভার অফ লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে কিউ সাইন আলফা, এটার স্কয়ার প্লাস ভূমি কত, পি প্লাস কিউ কজ আলফা, ভূমি কিন্তু পি প্লাস কিউ কজ আলফা, যে পি প্লাস কিউ কজ আলফা এর স্কয়ার, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার গেল। এবার এটা ভাঙাই, এটা ভাঙালে কি পাবো দেখো তো সবাই, কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা রুট ওভার অফ কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস পি প্লাস কিউ কজ আলফা স্কয়ার করলে হবে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার প্লাস 2a বি কত কিউ কজ আলফা, বি প্লাস বি স্কয়ার কত কিউ কজ আলফা স্কয়ার, তাহলে কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা। এবার দেখো কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা আর কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা থেকে কি কমন যায়, কিউ স্কয়ারটা কমন যায়, সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা সমান 1, তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র পি স্কয়ার থাকতেছে একটা, এই দুইটা থেকে কিউ স্কয়ার থাকতেছে একটা, আর থাকতেছে 2p কিউ কস আলফা। শেষ ডান। সো দেখো তো তোমার কি পি এর ভ্যালু দেওয়া আছে, পি এর ভ্যালু দেওয়া আছে প্রশ্নে, পি। কিউ ভেক্টরের ভ্যালু দেওয়া আছে, কিউ ভেক্টরের ভ্যালু, হ্যাঁ সেটা কত, কিউ দেওয়া আছে, 2p কিউ দেওয়া আছে। আলফা কি জানো তুমি? হ্যাঁ জানো, আলফা হচ্ছে 180 মাইনাস থিটা। শেষ, ডান। তাহলে আমাদের 2p কিউ কজ আলফা শেষ। তো এটা দিয়ে আমরা এই লেংথটা মানে মানটা বের করতে পারবো। তো মান কিন্তু এইভাবে না, মান বের করে এই সূত্রের মাধ্যমে, সূত্রের ঠাড়া মুখস্থ রাখো, সামনে কাজে লাগবে। রুট ওভার অফ পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ কজ আলফা। খেয়াল করতে হবে আলফাটা কত, যদি ত্রিভুজ থাকে তাহলে আলফাটা হচ্ছে এই কোণটা। তোমরা যদি একটু বুদ্ধিমান হও তাহলে তুমি এটা বুঝতে পারবা, এখানে আলফার কেউ না, আলফা হচ্ছে পি ভেক্টর, এই যে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। দেখো এই কোণটা থিটা দেওয়া আছে, এটা কিন্তু ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ না, কারণ পায়ের সাথে মাথা মিলছে। এই পি ভেক্টরটাকে তুমি যদি সামনে টেনে দাও তাহলে দেখো এই যে ছোট্ট কোণটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আলফা। তাহলে এখানে আলফার পরিচয় হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে সূত্র কি?
সূত্র হচ্ছে লব্ধির মান যদি বের করতে চাও, লব্ধির কি ভাইয়া মান, দিক না, কিন্তু দিকে এখন আসি নাই। তুমি যদি লব্ধির মান বের করতে চাও ত্রিভুজ সূত্রের মাধ্যমে, তাহলে সেই লব্ধির মানের সূত্র হচ্ছে √(p², q², 2pq cos আলফা। এখানে আলফাটা হলো ওই যে একই ক্রমে যে দুইটা ভেক্টর আছে তাদের মধ্যবর্তী কোণ। শেষ। এটা দিয়ে তুমি লব্ধির মান বের করতে পারবা, লব্ধির মান তুমি বের করতে পারবা, দিকে এখন আসি নাই, লব্ধির মান। তাহলে ভাই লব্ধির মান নির্ণয়ের সূত্রটা কি একটু লিখি। লব্ধির মান আমি তোমাকে সামারি করে দেই, এই যে সামারি, লব্ধির মান একটু লিখে নাও। লব্ধির, আমরা শুধু শিখলাম লব্ধির মান কোন সূত্র থেকে, ত্রিভুজ সূত্র থেকে সমাধান করে করে বের করলাম লব্ধির মান। দেখো একটা ত্রিভুজ, যে কোনো একটা র্যান্ডম ত্রিভুজ নাও, যে কোনো একটা র্যান্ডম ত্রিভুজ, মনে করো আমি এরকম একটা ত্রিভুজ অঙ্কন করলাম, র্যান্ডম ত্রিভুজ। এই র্যান্ডম ত্রিভুজের এটা একটা বাহু, এটা একটা ভেক্টর নির্দেশ করছে, এটা একটা ভেক্টর নির্দেশ করছে, তাহলে লব্ধি কোনটা? লব্ধি হচ্ছে এই যে এটা, তাই না? এটা হচ্ছে লব্ধি। তাই আমি বললাম এটা পি ভেক্টর, এটার মান হচ্ছে 10, এটা কিউ ভেক্টর, এটার মান হচ্ছে 5। এই দুইটা জিনিস দেওয়া থাকলে হবে না, আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তোমাকে কনফিউজ করার জন্য এই কোণটা দিবে, এই কোণটা 60 ডিগ্রি। এটাকে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ তোমরাই বলো, এটাকে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ না রে ভাই, এটা পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ না। পায়ে পা মিলে না, এই যে পায়ে পা মিলানোর জন্য এর সামনে নিয়ে আসলাম মনে মনে, তাহলে এইটা হচ্ছে মধ্যবর্তী কোণ। এটা 60 হলে মধ্যবর্তী কোণটা আমরা আলফা দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে 120 ডিগ্রি। এখানে আমার আগে চিত্র দেখে মধ্যবর্তী কোণটা বের করতে হবে, এটা হচ্ছে প্রথম টাস্ক। কি টাস্ক? চিত্র দেখে মধ্যবর্তী কোণটা বের করবা, আলফা 120 ডিগ্রি চলে আসলো। এবার এই লব্ধি, এই যে আর, এই লব্ধি ভেক্টর, এটার মান বের করব। রেডি? লব্ধির মানের সূত্র হচ্ছে আর সমান সোজা √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। আচ্ছা লব্ধির মান √p², q², 2pq cos আলফা। সবাই বলো √p², q², 2pq cos আলফা। অবশ্যই তিনটা জিনিস দেওয়া থাকবে, কি কি? পি ভেক্টরের মান পি, কিউ এর মান কিউ, এবং ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা। এই তিনটা জিনিস ছাড়া তুমি লব্ধি এর মান বের করতে পারবা না। কয়টা জিনিস দেওয়া থাকবে? তিনটা। পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এটা কিন্তু মধ্যবর্তী কোণ না, তুমি জানো মধ্যবর্তী কোণ মানে পায়ে পা মিলতে হবে, তাহলে পায়ে পা মিলে 120 ডিগ্রি। এটা আগে বের করে এখানে মানটা সুন্দর করে বসাই দিবা। √, পি এর মান কত? 10² কিউ এর মান কত? কিউ এর মান কত? 5² প্লাস 2 × 10 × 5 cos আলফা। আলফা কত? 120 ডিগ্রি। ক্যালকুলেটরের চাপ দিবা, যেটা আসবে সেটা হবে অ্যান্সার। 120 মানে -½ 2 আর -½ কাটা, তাহলে 5 × 10 = 50 মানে -50। 125 থেকে 50 গেলে থাকে কত? 75। √75 একক। এটাই হচ্ছে এখানে লব্ধির মান, অ্যান্সার। এটাই হচ্ছে এখানে লব্ধির মান। বুঝছো? লব্ধির মানের সূত্র মনে রাখবে। আবারও বলি, তোমার এত কিছু মনে না রাখলেও চলবে, তুমি খালি মনে রাখবে লব্ধির মানের সূত্র কি? √p², q², 2pq cos আলফা। আলফাটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। আলফার পরিচয়টা বারবার লিখো, এখানে আলফা নিয়ে পোলাপাইন ভুল করবে, 60 ডিগ্রি বসাইলেই ভুল হয়ে যাবে। আলফাটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে এই কোণটা যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ না, সেটা তোমরা জানো, কারণ এখানে মাথার সাথে পা মিলেছে, পায়ের সাথে পা মিলে, তাহলে এই ভেক্টরটাকে টেনে এখানে নিয়ে আসলাম, এই কোণটা হবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, যেটা আমি এই প্রমাণেও দেখিয়েছি তোমাদেরকে। এইভাবে ত্রিভুজ সূত্র থেকে আমরা লব্ধির মান বের করতে পারলাম। লব্ধির মান তো বের করলাম, লব্ধির দিক বের করতে হবে না? হ্যাঁ, লব্ধির দিকটাও বের করতে হবে। তো লব্ধির দিক কেমনে বের করে? লব্ধির দিক কেমনে বের করে সেটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট টপিক। এই যে স্লাইডটা আমি কপি করেছি, আমরা এখন লব্ধির দিক বের করব। খুবই সহজ ভাইয়া। ফিজিক্সে দিক বলতে বোঝায় অ্যাঙ্গেল, একটু লিখে নাও। ফিজিক্সে দিক বলতে বোঝাবে কি ভাইয়া? অ্যাঙ্গেল। ফিজিক্সে দিক মানে কি? দিক মানে হচ্ছে অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল বের করে বলে দিলেই হবে।
তাহলে এখানে লব্ধির দিক বলতে মান বের করছো √75। তুমি এই যে লব্ধিটা এটার মান বের করছো √75, সমস্যা নেই। দিক বলতে অ্যাঙ্গেল বের করতে হবে। তা আমি ধরে নিচ্ছি এই লব্ধিটা পি এর সাথে এই অ্যাঙ্গেলে যাচ্ছে, এই যে বিটা অ্যাঙ্গেলে যাচ্ছে, এই কোণটা ধরে নিলাম বিটা। আমার এই অ্যাঙ্গেলটা বের করলেই হবে। তাহলে কেমনে বের করব? এই অ্যাঙ্গেলটা কেমনে বের করবো? এই যে এইভাবে দেখো তো, এটা একটা পুরোটা একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে শুরু করে এই পয়েন্ট সমকোণী ত্রিভুজের এই কোণটা বের করবো। আমরা জানি tan বিটা সমান লম্ব বাই ভূমি, তাই না? বড় ত্রিভুজের লম্ব বাই বড় ত্রিভুজের ভূমি দিলেই হয়ে গেল, শেষ। tan থিটা মানে লম্ব বাই ভূমি। লম্ব কত বলো তো দেখি? লম্ব হচ্ছে কিউ সাইন আলফা, আর ভূমি কত? ভূমি হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা। সো এটাই হচ্ছে tan বিটার সূত্র। আমি সূত্রটাকে যদি সুন্দর করে লিখে দিই, এই যে এখানে লিখে দিলাম যে লব্ধির উৎপন্ন কোণ tan বিটা সমান হচ্ছে, দেখো তো এই অ্যাঙ্গেলটা, এই যে বিটা অ্যাঙ্গেলটা কার সাথে? পি ভেক্টরের সাথে। তো যার সাথে অ্যাঙ্গেল পি সে নিচে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাকি রইল কি? কিউ। উপরে হবে কিউ সাইন আলফা, নিচে হচ্ছে প্লাসের কিউ কজ আলফা, শেষ। এটা দিয়ে আমরা বিটার মান বের করব, তাইলে আমরা লব্ধির দিক পেয়ে যাব। এটা হচ্ছে লব্ধির দিক। এটা আমরা মনে রাখতে পারি, আমরা ছোটবেলায় শিখাইতাম পোলাপাইন্ডে, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এই যে লব্ধিটা পি এর সাথে অ্যাঙ্গেল ধরছো বিটা, তাহলে অ্যাঙ্গেলটা কার সাথে? পি এর সাথে, তাহলে পি এর মান নিচে সিঙ্গেল হবে। উপরে হবে কিউ সাইন আলফা, নিচে হবে কিউ কজ আলফা। তোমার হাতে দেওয়াই আছে তিনটা জিনিস, পি কিউ আর আলফা। কয়টা জিনিস দেওয়া আছে? পি কিউ আলফা, এই তিনটা জিনিস দেওয়া থাকবে। যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, বাকিটা রইল কি? কিউ আর আলফা, তাহলে কিউ সাইন আলফা কিউ কজ আলফা, শেষ। এটা দিয়ে আমরা বিটার মান বের করে ফেলবো। এটা হচ্ছে লব্ধির মান গেল, লব্ধির দিক গেল। যত অ্যাঙ্গেল বের হবে আমরা বলবো লব্ধির মান হচ্ছে √75, দিক হচ্ছে পি ভেক্টরের সাথে এত অ্যাঙ্গেল, শেষ। দিক হচ্ছে পি ভেক্টরের সাথে এত অ্যাঙ্গেল, শেষ। তাহলে এখানে দেখি তো লব্ধির দিকটা বের করো তো দেখি। এখানে লব্ধির দিক মানে এইটা, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। সেখানে কোনো আঁকাআঁকির কিছু নাই, ডিরেক্ট সূত্র। মনে করো এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে কি বলছিলাম? সূত্র কি? tan থিটা। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। দেখো পি কিউ আলফা, পি পি এর সাথে অ্যাঙ্গেল, পি কত? 10, তাহলে 10 নিচে সিঙ্গেল। বাকি রইল কে? 5 এবং আলফা, তাহলে উপর হবে 5 সাইন আলফা। আলফা কিন্তু এই যে আলফা মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, প্লাস 5 কজ আলফা, শেষ। এটা ক্যালকুলেট করে তুমি থিটার মানটা বের করবা। ক্যালকুলেট করে থিটার মান বের করবা। tan ইনভার্স উপর হচ্ছে tan ইনভার্স উপর হচ্ছে tan ইনভার্স উপর হচ্ছে 5 সাইন 120 ডিগ্রি, হ্যাঁ, আর নিচে হচ্ছে 10 প্লাস 5 কজ 120 ডিগ্রি। ওকে, ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 30 ডিগ্রি। 30 ডিগ্রি কার সাথে? পি ভেক্টরের সাথে, পি এর সাথে। এই হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যাঙ্গেল। এখানে কিছু প্রশ্ন আসবে, ভাইয়া এখানে কেন পি ভেক্টর দেন নাই? ভাই এটা তো ভেক্টর না, এটা তো মান, এগুলো মান। এই যে এই সূত্রে, এই যে এই সূত্রে, এই সূত্রগুলোর মধ্যে ভেক্টর সাইন নাই, কারণ এগুলো প্রত্যেকটা মান নির্দেশ করে। এখানে এই যে সূত্রের মধ্যে যে লিখছি পি কিউ, এগুলো কিন্তু মান, এগুলো কোনো ভেক্টর না। সেই কারণে আমরা এখানে কোনো ভেক্টর সাইন দিব না। এটা মান থেকে আমরা অ্যাঙ্গেলটা বের করছি, তাহলে আমরা বলবো যে এত মান এত অ্যাঙ্গেলে যাচ্ছে, শেষ। এই হলো ত্রিভুজ সূত্রের মাধ্যমে আমরা লব্ধির মান এবং দিক বের করলাম। ঠিক আছে ভাই, কোনো কিছুই না, মানে ত্রিভুজ সূত্রের মাধ্যমে আমরা তৃতীয় বাহুর দৈর্ঘ্য, ওই তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে লব্ধির মান, আর তৃতীয় বাহুটা যেই অ্যাঙ্গেল ক্রিয়েট করে ওটা হচ্ছে লব্ধির দিক। ওকে, ক্লিয়ার সবাই? a² + b² হবে তো কোথায়?
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখানে লম্বটা হচ্ছে কিউ সাইন আলফা আর ভূমিটা হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা, এই যে পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখানে লেখাই আছে এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার হলে যে ভূমি কিন্তু পি প্লাস কিউ কজ আলফা, এটা স্কয়ার করলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখান থেকে সাইন স্কয়ার থিটা কমন নিলে এটা চলে আসে। ক্লিয়ার সবাই? লব্ধির মান এবং দিক বের করতে পারবা? ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের লব্ধির মান এবং দিক ত্রিভুজ সূত্রের মাধ্যমে। সমস্যা এটা নেক্সট ক্লাসে আমি সামারি করে দেব, কোনো প্যারা নাই। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ইয়াসিন ভাইয়ের সাথে থাকো। আমার যে সাইকেল 1 যারা এনরোল করা নাই ঝটপট এনরোল করে ফেলো। ওকে, আল্লাহ হাফেজ, টাটা। আজকের ক্লাস সবাই ক্লিয়ার? একটু কমেন্টে জানাতে পারো ক্লিয়ার কিনা আজকের ক্লাস। সবাই বুঝছো? দেখি তো, আটকে যাবে না। ক্লাসটা দেখে বা পরে আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, সবাই দেখে নিবা ক্লাসটা। ওকে, সো ক্লিয়ার হওয়ার চেষ্টা করো। টাটা, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস শনি সোম বুধ সন্ধ্যা 7টা 15-তে। টাটা।